গল্প মাতাল হাওয়া, লেখায় তাসনিম দারিন। তুলি এইখানে কি করছিস? কথাটা খুব রেগে বলল নীরব। তুলি তো ভয়ে জমে গেছে নীরবকে দেখে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কারণ ও অনেক ভয় পায় নীরবকে। কি রে, কথা বলছিস না কেন? চোখে কঠোর ভাব নিয়ে বলল কথাটা। আমি আসলে ক্লাস করছিলাম, কিন্তু মাথাটা অনেক ব্যথা করছিল, তাই একটু আইসক্রিম খেতে আসছি, একটা ক্লাসে অফ টাইম ছিল। অনেক ভয় পেয়ে বলল কথাটা তুলি। আর যদি কখনো দেখি ক্লাস টাইমে বাইরে বের হতে, তর পা ভেঙে রেখে দিব, কথাটা ক্লিয়ার? জি, ছোট করে বলল তুলি। ক্লাস শেষ হলে আমি নিতে আসবো, আমার যাতে লেট না হয়। ঠিক আছে, তুলি বলল। নীরব চলে গেল। দেখতে বেশ সুদর্শন নীরব। উঁচু লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চওড়া বাহু, আর সবচেয়ে নজর কাড়া লোকটার হাসি, কিন্তু রাগ মাথার উপর চড়া থাকে সবসময়, এইটা খুব বেশি রাগ লাগে তুলির। যখনই আমাকে দেখবে তার রাগ যেন আরো বেড়ে যায়, আর আমাকে বকবেই বকবে, এইসব বলছে আর গুষ্টি উদ্ধার করছে তুলি নীরবের। দোস্ত, এত সুন্দর ছেলে কি হয় রে তোর? সেতু বলল, আমি তো প্রেমে পড়ে গেলাম রে, একদম হিরোদের মতো দেখতে, কিন্তু মনে হচ্ছে তোকে খুব ভালোবাসি রে, তোর উপর কেমন অধিকার খাটালো। ভালোবাসে না চাই, সারাক্ষণ শুধু বকে, আর উনি আমার খালাতো ভাই, আমি উনাদের বাসায় থাকি। তুই তো জানিস আমি এতিম, আমার মা বাবা আমি ছোট থাকতে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমি আমার খালার কাছেই থাকি। আমার খালাই আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। আর পরিবারের বাকি সদস্যগুলো অনেক ভালো, আমাকে অনেক আদর করে, শুধু নীরব ভাইয়াই একটু কেমন জানি, মুখ উল্টে বলল তুলি। আচ্ছা বাদ দেয়, চল ক্লাসে যাই। হুম চল। অফিসে যেয়ে নীরব রাগে নিজের চুল ছিঁড়ছে, ও কিছুতেই বুঝাতে পারে না মেয়েটাকে। তুলি যখন বাইরে আইসক্রিম খাচ্ছিল, তখন অনেক ছেলে তুলিকে গিলে খাচ্ছিল, এইটা সহ্য হয় নাই নীরবের, ওর মন চাচ্ছে সব ভেঙে ফেলতে, সাথে তুলিকে দুইটা কষিয়ে চড় মারতে। কিন্তু কি আর করার, বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে, এইগুলা তো সহ্য করতে হবে। ভালোবাসা জিনিসটাই নেশা, যে নেশার সাথে কেউ পেরে উঠে না, নীরবও পারবে না। ঘড়ির টাইম দেখে নীরব বের হলো, তুলির ছুটির টাইম হয়ে গেছে তাই। তুলি বের হয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে, তাই যেই গাড়িতে উঠল। তুলি দেখল নীরবের চোখ লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, বুঝাই যাচ্ছে অনেক রেগে আছে, আর রাগটা ওর উপরই মনে হচ্ছে, কিন্তু ও বুঝে পায় না এত রাগ কেন ওর উপর, কিসের এত অধিকার খাটায় নীরব ওর উপর। তবে কি সেতু ঠিকই বলল যে উনি আমাকে ভালোবাসে, না কি যে ভাবি আমি আমার মতো এতিমকে ভালোবাসবে, হয়তো উনাদের বাসায় থাকি তাই একটু কেয়ার নেয় বেশি, উনাদের দায়িত্ব আমি তাই। কিন্তু কেন জানি উনার বকা অধিকার ফলানো আমার ভীষণ ভালো লাগে, উনাকে ভীষণ ভালো লাগে, এই যা কি ভাবছি, উনি কই আর আমি কই, মাটি হয়ে চাঁদ উঠতে চাওয়া ভীষণ বড় অপরাধ। এইসব ভেবে নীরবের দিকে আরো চোখে তাকালো, দেখল ঠিক ওইভাবেই গাড়ি চালাচ্ছে, আবার চোখ ফিরিয়ে নিল তুলি। নীরব বিষয়টা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, আপনার মনে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছাল। তুলি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে এখন, আর নীরব গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের বিজনেস সামলাচ্ছে, ওদের বয়সের ডিফারেন্স 12 বছরের। তাই নীরব তুলিকে এখনও বলে নাই ওর মনের কথা। ও চায় তুলিকে আরও সময় দিতে, যাতে তুলি ওর ভালোবাসা বুঝে ওকে কাছে টেনে নেয়। বাসায় পৌঁছে তুলি মন খারাপ করে রুমে চলে গেছে, ওর মনটা অনেক খারাপ, নীরব ওকে কিছু বললে ওর অনেক মন খারাপ হয়। নীরবের মা সালেহা বেগম বিষয়টা খেয়াল করলো, আর নীরবকে বলল, তুই আবার ওকে বকেছিস তাই না? মা বকার মতো কাজ করলে তো বকবি। বিরক্ত নিয়ে বলে চলে গেল নীরব, ও এখন অনেক টায়ার্ড, কোনো কিছু নিয়ে বলার মুড নেই এখন। সালেহা বেগম তুলির রুমে গেল, যেয়ে দেখে তুলি মাত্র গোসল শেষ করলো, উনি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, অজান্তেই মুখ দিয়ে বের হলো, মাশাল্লাহ, এত স্নিগ্ধ লাগছে তোকে, দেখলে চোখ ফিরাতে পারি না, আমার মিষ্টি মেয়েটা। তুলি তাকিয়ে দেখে খালামনি দাঁড়িয়ে আছে, ও মিষ্টি হেসে খালামনিকে জড়িয়ে ধরে আর বলে, আমি কার মেয়ে দেখতে হবে না, হুম তুমি তো আমার থেকে ও মিষ্টি দেখতে, আর আমি তোমার মেয়ে বলে কথা জানো খালু, এখনও তোমাকে দেখলে ডেব ডেব করে তাকিয়ে থাকে, মাশাল্লাহ। সালেহা বেগম লজ্জা পেয়ে বলে, থাকার দুষ্টুমি করতে হবে না, অনেক পাকা হয়ে গেছিস, এখন চল লাঞ্চ করবি। যথা হুকুম মেরি রানী, দুষ্টুমি করে বলল তুলি। খাবার টেবিলে যেয়ে দেখল খালু আর নীরব বসে আছে, তুলি বরাবর এই দুইজনকে ভয় পায়। তুলি যেয়ে খালুকে সালাম দিয়ে খেতে বসল। রহমান সাহেব তুলিকে বলল,
শুনলাম পড়ালেখা নাকি মন দিয়ে করো না, যদি রেজাল্ট ভালো না আসে তবে আমি আর তোমাকে পড়াব না, বিয়ে দিয়ে দিব। এই কথা শুনে নীরবের রাগ উঠে গেল আর বলল, দেখ বাবা, তুলিকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি আছি ওকে দেখার জন্য। অপমানে রহমান সাহেবের মুখ কালো হয়ে গেল, তার ছেলে তাকে একটা এতিম মেয়ের জন্য কথা শোনাচ্ছে, এটা তার ভালো লাগলো না। তুলির মনটাও খারাপ হয়ে গেল। সালেহা বেগম কথা ঘোরানোর জন্য বলল, ডালটা আজকে ভালো হয়েছে, দিব একটু। রহমান সাহেব খাবার রেখে উঠে গেল। কি দরকার ছিল নীরব কথা বাড়ানোর? তোর বাবা খাবার রেখে উঠে গেল, না তোদের নিয়ে আর আমি পারি না। মা বাবা সবসময় তুলিকে কথা শোনায়, যেটা ঠিক না। ও আমাদের দায়িত্ব, কোনো ফেলনা বস্তু না যে বাবা ওকে এইভাবে কথা শোনায়। দেখুন, উনি তো আমার বাবার মতোই, উনি বলতেই পারে, শাসন করতেই পারে, প্লিজ আপনি উনাকে কিছু বলবেন না, কথাটা বলল তুলি। এই মেয়ে বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো থাক, এত কথা বলতে হবে না তোর, আমাকে শিখাতে আসিস না, এইটা বলে উঠে গেল নীরব। তুলিও মন খারাপ করে রুমে চলে গেল। রাতে ছাদে যে তুলি কান্না করছে আর বলছে, মা বাবা আমাকে কেন তোমরা নিয়ে গেলে না, জানো খুব মিস করি তোমাদের। আমার জন্য আজকে খালুকে কথা শোনালো নীরব ভাই, উনাদের বাবা ছেলের মধ্যে বেশিরভাগ কথা কাটাকাটিই হয়, আমাকে নিয়ে যা আমার পছন্দ না। কান্না করতে করতে হুট করে তুলির ঘাড় কারো গরম নিঃশ্বাস টের পেল। পিছনে ফিরে একটা ধাক্কা লাগলো, কারো সাথে তাকিয়ে দেখল নীরব দাঁড়িয়ে আছে। নীরব তুলির চোখের পানি মুছে ভেজা চোখে চুমু খেল, এরপর কপালে চুমু খেল। তুলি বরফের মতো জমে গেল, চোখ বন্ধ করে ওড়না শক্ত করে পেঁচিয়ে ধরল। নীরব বলল, আমি থাকতে তুই কখনো নিজেকে একা ভাববি না, আমি ছিলাম, আছি, থাকবো আজীবন। তুলি কেন জানি নীরবের চোখে অজস্র ভালোবাসা দেখতে পেল। নীরব এক মাতাল করা চাহনি নিয়ে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি নীরবের চোখের মাঝে হারিয়ে যায়। অনেকক্ষণ এভাবে কেটে যায়, দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে। হুট করে হুশ আসে দুইজনের, তুলি লজ্জা পেয়ে রুমে চলে আসে আর নীরব মুচকি হাসে। পরদিন সকালে নীরবের কাজিনরা এলো। নীরবের কোনো ছোট বোন নেই, ও একাই, তাই ওর কাজিনদেরকে অনেক ভালোবাসে আর তুলির সাথে ও অনেক ভাব ওদের। নিপা, সুমি, রায়না, এই তিনজন পুরো ঘর মাতিয়ে ফেলল মুহূর্তের মধ্যেই এসে। তুলি ঘুম থেকে উঠে দেখে ওরা ওর বেডের কাছে বসে আছে। তুলি খুশিতে লাফ দিয়ে যেয়ে ওদের জড়িয়ে ধরল, তারপর বলল, তোরা এসেছিস, আমি এতগুলো মিস করছি রে তোদের। মুখ উল্টো বলল তুলি। হইছে, আর নাটক করতে হবে না তোর। কতদিন ধরে আমাদের বাসায় বেড়াতে যাস না, না কোনো খোঁজ খবর নিস, আমাদের এখন বলতে আসছে মিস করেছে। মুখ ভেঙিয়ে বলল নিপা। সাথে সুমি আর রায়নাও তাল মিলাল। কি করব বল, তোদের খাটাস ভাইটাই তো যেতে দিতে চায় না কোথাও, সারাক্ষণ শুধু বকে। মুখ কালো করে বলল তুলি। এই মেয়ে, তোর তো সাহস কম না, তুই আমাদের এত সুদর্শন আর নায়কের মতো ভাইটাকে খাটাস বলছিস? সুমি বলল। এ হাসছে নায়কের মতো ভাই, চেহারা দেখলে মনে হয় জীবনে হাসি কি জিনিস বুঝেই না। ভেংচি কেটে বলল তুলি। আমি খাটাস নাকি আমারটা আমিই বুঝবো, তোকে বুঝতে হবে না। আর আমি হাসতে জানি নাকি জানি না ওইটাও আমিই বুঝবো, তোকে টেনশন করতে হবে না। চোখ পাকিয়ে নীরব কথাটা বলল। নীরব তুলির ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তুলির কথা শুনতে পায়। তুলির তো নীরবকে দেখে জান যায় অবস্থা, তার উপর আবার ওর সব কথা শুনে ফেলছে, এইটা ভেবে ও পারে না, ফিট হয়ে যায়। ডোক গিলে বলল, না মানে আমি এইভাবে বলতে চাইনি, তোতলিয়ে বলল তুলি। নীরব আর কিছু বলে না, তুলিকে এমনি পারে না, কান্না করে দিচ্ছে, আর কিছু বললে ভেবে শুরু করবে। আরে ভাইয়া, আমরা এতদিন পর আসলাম আর তোমরা ঝগড়া করছো, এই বলে নীরবকে জড়িয়ে ধরে তিন বোন। নীরব মিষ্টি করে হেসে বলে, তোরা কখন এলি? এতদিন পর ভাইকে মনে পড়ল? কি যে বলো না ভাইয়া, তোমাকে সবসময়ই মনে পড়ে। আমরা এই তো আসছি, এইবার অনেকদিন থাকবো। ভাইয়া, আমাদের নিয়ে কিন্তু তোমার সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, তাই এইবার আমরা বেশি দিনের প্ল্যান করে আসছি। নীরব মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমার মনে আছে, নিয়ে যাব ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি। অফিসের কাজগুলো একটু গুছিয়ে কাল বা পরশু নিয়ে যাব। খুশি এইবার? সবাই লাফিয়ে উঠে বলে, ইয়েস ভাইয়া, তুমি আমাদের গ্রেট ভাই, অনেক খুশি আমরা। তুলি চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনছে, কিন্তু কোনো রিয়েক্ট করলো না, কারণ ও জানে নীরব ওকে নিয়ে যাবে না, তাই শুধু শুধু আশা করে না। নীরব তুলিকে অবাক করে দিয়ে বলল, তুই ও সব গুছিয়ে নেয় যা যা লাগবে, আমরা কালকে রাতে রওনা দিব।
তুলি খুশিতে চিৎকার দিয়ে বলল, সত্যি? নীরব মুচকি হেসে বলল, হ্যাঁ। তুলি খুশিতে ওদেরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো লাফালাফি করছে আর নীরব এক ধ্যানে তাকিয়ে দেখছে তুলিকে। ওর হাসিটাই তো সব নীরবের কাছে, তুলির হাসির জন্য ও সব করতে রাজি। রাতে সবাই খেয়ে ঘুমাতে চলে গেল, কিন্তু নীরব এখনও এলো না। তাই সালেহা বেগম তুলিকে বলল, তুই তো খাসনি তুলি, এর নীরবটাও এলো না। আমার খুব শরীর খারাপ লাগছে রে, আমি যেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ খালাম্নি, যাও তুমি শুয়ে পড়ো, আমি নীরব ভাইকে খাবার বেড়ে দিব। সালেহা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে বলে, আমার লক্ষ্মী মা। তুলির কপালে চুমু দিয়ে ঘুমাতে চলে যায়। তুলি বসে বসে ওয়েট করতে থাকে, নীরবের কখন যে ঘুমিয়ে যায় টেরও পায় না। নীরব এক্সট্রা চাবি দিয়ে ঘরে ঢুকে তুলিকে দেখে থমকে যায়। তুলি সোফায় ঘুমিয়ে আছে, ওর মুখে কিছু চুল খেলা করছে। ওকে দেখলে বরাবরই নীরবের হার্টবিট বেড়ে যায়। ফর্সা মুখ, গালগুলো গোলাপি, ঠোঁটটা দেখলে মনে হয় যেন গোলাপের পাপড়ি, একদম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। নীরব আস্তে করে তুলির পাশে যায় যাতে উঠে না যায়। তুলির সামনে হাঁটু গেড়ে বসে চুলগুলো গুজে দেয় কানের পাশে। আস্তে করে বলে, তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ে রে। অনেক কষ্টে নিজেকে আটকে রাখি। কবে বড় হবি তুই, কবে বলতে পারবো মনের কথা আমার? এইটা বলে কপালে আলতো করে চুমু খায় নীরব। তুলি নড়েচড়ে উঠে চোখ মেলে নীরবকে ওর এত কাছে দেখে থমকে যায়। নীরবকে দেখলে এমনিতেই ওর অন্যরকম একটা ফিল হয় যা ও বুঝে পায় না কেন হয়। আর নীরব যখন ওর এত কাছে থাকে তখন মনে অন্যরকম এক শিহরণ জাগে। এখনো ঠিক একই ফিল হচ্ছে। তুলি আলতো করে বলে, তুমি এসেছ। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ভাত বাড়ছি টেবিলে। এইটা বলে উঠতে নিলে নীরব হাত ধরে বলে, তুই খেয়েছিস? না এখনো না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুই ভাত বাড়, একসাথে খাবো। আচ্ছা। পরদিন সকালে কলেজে গিয়ে ছুটি নিয়ে নিল তুলি 5 দিনের। আজকে রাতে নীরব, নিপা, সুমি, রায়না, তুলি এর নীরবের ক্লোজ ফ্রেন্ড রাকিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। তুলি তো খুব এক্সাইটেড, ও জীবনে প্রথম কোথাও ট্যুরে যাচ্ছে। সবাই রাত 8টার দিকে সালেহা বেগমের কাছে বিদায় নিয়ে রওনা হলো। রাত 10টার বাসে উঠে তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলো। নিপা আর সুমি একসাথে বসে, রায়না আর রাকিব একসাথে বসে, আর তুলি এর নীরব একসাথে বসে। তুলির তো সেই মন খারাপ, ভাবছে কই একটু ওদের সাথে বসে আড্ডা দিতে দিতে যাবে না, এইখানে ওনার সাথে বসতে হলো। নীরব তুলির মুখ দেখে আন্দাজ করতে পারছে কিছুটা যে কেন তুলির মুখ কালো। মুচকি হাসি দিয়ে নীরব মনে মনে বলে উঠে, আমার হাত থেকে এত সহজে ছাড়া নেই তোর। আজীবন পাশে থাকবো, একটাবার শুধু নিজের বউ করে নেই তোকে, মৃত্যু পর্যন্ত আমার কাছেই থাকবি। ভাবতে ভাবতে তাকিয়ে দেখে তুলি ঘুমে তলিয়ে গেছে আর মাথাটা ওর কাঁধে এসে পড়েছে। নীরব আলতো হাতে তুলিকে বুকে জড়িয়ে নিল। আচ্ছা এতগুলো পথ একসাথে যাব আমরা, তো একসাথে একটু হাসি ঠাট্টা করে যায় না নাকি? রাকিব বলল রায়নাকে। তো ছোট করে বলল রায়না। দেখুন এমনিই আমার আপনার পাশে বসতে হলো, মেজাজ অনেক খারাপ, আর আপনি ফালতু কথা বলে আর মেজাজ খারাপ করবেন না প্লিজ। ওরে বাবা, এই মেয়ে দেখি ধানিলঙ্কা, আমি বললাম আরো ভালোর জন্য, আর এই মেয়ে দেখি পারে না আমাকে খেয়ে ফেলে, মনে মনে বলল রাকিব। আচ্ছা তুমি কি সবসময়ই এমন? কেমন? জিজ্ঞেস করল রায়না। না মানে সবসময়ই এমন ধানিলঙ্কা হয়ে থাক? কি আমাকে আপনি কি বললেন আমি ধানিলঙ্কা? আপনার সাহস তো কম না, রেগে বলল রায়না। না না, আমি ওইরকম ভাবে মিন করে বলি নাই। আর ধানিলঙ্কা কিন্তু খারাপ কোন ওয়ার্ড না, আমি কিন্তু এক হিসাবে তোমার সুনামই করলাম। হয়েছে, আমার আর সুনাম করতে হবে না আপনার। প্লিজ দয়া করে একটু মুখটা অফ রাখেন আপনার, তাহলেই আমি শান্তি। রাকিব ও আর কথা বাড়ালো না, যেই মেয়ে বাপরে কখন আবার কি করে বসে তার নাই ঠিক। কানে হেডফোন গুঁজে দিয়ে সিটে হেলান দিয়ে বসল। রায়না মনে মনে হাসলো আর বলল, আপনাকে এতটা খারাপ লাগে না রাকিব? আপনার আমাকে ভয় পাওয়া, আপনার দুষ্টুমি, আপনার হাসি, আপনার কথা বলা, আপনার সবকিছু আমার অনেক ভালো লাগে। মনের কোণে কবে যে জায়গা করে নিয়েছেন নিজেও জানি না। সময় হলে আমি আপনার কাছে ধরা দিব। নীরব ভাই আপনি কেন এত বকেন আমাকে? আপনি জানেন না আমার কত খারাপ লাগে। আমার কারো কোনো কথায় যায় আসে না, কিন্তু আপনি কিছু বললে খুব অভিমান হয়।
মনে হয় আমার মনের আকাশে মেঘ জমেছে, কিন্তু কেন এমন মনে হয় নিজেও জানি না, ঘুমু ঘুমু কণ্ঠে বলল তুলি। নীরবের সবচেয়ে পছন্দ তুলির এই ঘুমু ঘুমু কণ্ঠ, যেটা ওকে মাতাল করে তুলে, একটা নেশার মতো কাজ করে ওর মধ্যে, যেটার নেশা মাদকের চেয়ে অনেক বেশি। কিন্তু তুলির কথা শুনে নীরব থমকে গেল, কারণ তুলি বলেছে নীরবের বকা শুনলে ওর অভিমান হয় ওর মনের আকাশে মেঘ জমে, তাহলে কি তুলিও নীরবকে চায়? এইটা ভেবেই নীরব মুচকি হেসে মনে মনে ভাবে যে সময় চলে এসেছে তুলিকে ওর মনের কথা জানানোর। বাসের ব্রেক টাইমে কুমিল্লা একটা রেস্তোরাঁয় থামিয়েছে। নীরব আস্তে করে তুলিকে ডাক দিল। তুলি চোখ পিটপিট করে মেলে দেখে যে বাস থামানো আর বাসে কে নেই। আমরা কি চলে আসছি নীরব ভাই? না, আমরা কুমিল্লা আসছি, বাস সবাইকে ফ্রেশ হওয়ার জন্য 30 মিনিট সময় দিয়েছে। আর তোকে কতবার বলবো যে আমাকে ভাই ডাকবি না, কথা কানে যায় না তোর? যা ফ্রেশ হয়ে নে। তুলি চুপচাপ বাস থেকে নেমে মনে মনে ভাবে, বেটা আজ তো একটা খাটাস বলে কিনা ভাই ডাকবি না, তাহলে ডাকবোটা কি? এখন কি নাম ধরে ডাকবো ওনাকে? আজীব লোক একটা। ভেঙচি কেটে বলল তুলি। রেস্তোরাঁয় যেয়ে সবাইকে পেল। তুলি রাগ করে যেয়ে বলল, কিরে তোরা আমাকে রেখে চলে আসছিস কেন, তা তোর খাটাস ভাইটার কাছে? এখন আসছে আমার ভাইকে খাটাস বলতে? ভাইয়ের বুকে যখন ঘুমাচ্ছিলি তখন কইছিল এই কথা? ভাইয়ের সাথে লেপ্টে ঘুমাচ্ছিলি তুই, তো রাখতাম কিভাবে? সুমি বলে উঠল। তুলি লজ্জা পেয়ে লাল হয়ে গেল। সবাই তুলির অবস্থা দেখে হেসে দিল আর বলল, থাক আর লজ্জা পেতে হবে না, চল ফ্রেশ হয়ে নিই সবাই। নীরব দূর থেকে দাঁড়িয়ে তুলির লজ্জারাঙা মুখ দেখে মুচকি হাসল। সবাই ফ্রেশ হয়ে হালকা পাতলা খাবার খেয়ে বাসে যেয়ে উঠল। বাসে উঠে সবাই ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেল। ভোর 6টায় বাস গন্তব্যে পৌঁছাল। এইখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। জাহাজে উঠতে নিয়ে তুলি পা পিছলে পড়তে নিলে নীরব এসে ধরে ফেলে, গায়ে জোর নেই নাকি তোর, যেখানে সেখানে পড়ে যাস, এখন পড়লে কি হতো? সরি, ছোট করে বলল তুলি। নীরব আর কিছু না বলে কোলে তুলে নিল তুলিকে আর যে সিটে বসিয়ে দিল। তুলির তো লজ্জায় জান যায় অবস্থা। সবাই মুচকি মুচকি হাসছে ওদের দেখে। রাকিব যে রায়নাকে বলে, দেখো ওদের কেমিস্ট্রিটা অনেক ইউনিক না? কি সুন্দর একজন আর একজনকে সাপোর্ট করে, খেয়াল রাখে, ওদের দেখলে যে কেউই মনে করবে ওরা কাপল, তাই না? ছোট করে বলল রায়না। রাকিব আস্তে করে বলল, আমিও তো চাই তোমার খেয়াল রাখতে, তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি তো কিছুই বুঝো না। রায়না রাকিবের ফিসফিসানি শুনে বলল, আমাকে কিছু বলছেন? না তো, আমি তো এমনিই বলছি, নিজের সাথে কথা, ভেবলাকান্তের মতো বলল রাকিব। দুপুর 12টার সময় সেন্ট মার্টিন পৌঁছালো সবাই। দোস্ত আমার অনেক খিদা লাগছে রে, চল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাইতে যাই, রাকিব বলল। পেটুক কোথাকার, ভেঙচি মেরে বলল রায়না। নীরব মুচকি হাসল ওদের খুনসুটি দেখে। হোটেলে পৌঁছে মেয়েরা ওদের রুমে ফ্রেশ হতে চলে গেল। আর নীরব আর রাকিব ওদের রুমে। দোস্ত, আর কত লুকাবি তুলির কাছে নিজের মনের কথা, বলে কেন দিস না এখনো? আর এখন টাইমিংটাও পারফেক্ট, সমুদ্রের ধারে প্রপোজ করাটা খুবই সুন্দর হবে রে। বলবো রাকিব, কিন্তু জানিস ভয় হয়, ও যদি আমাকে ভুল বুঝে তখন কি করব আমি? ও যদি আমার ভালোবাসা না বুঝে তখন কি করব আমি? আরে কি যে বলিস, তুলির চোখ দেখলেই বোঝা যায় ও তোকে অনেক ভালোবাসে, যে কেউ দেখলেই বুঝবে শালা। তুই বুঝিস না। নীরব মুচকি হাসল, কেন জানি ওর নিজেরও মনে হয় তুলি ওকে ভালোবাসে, কিন্তু পরক্ষণে মনে হয় তুলি ওর থেকে অনেক ছোট, এই ভেবেও ওর ভয় হয়। যাই হোক, তুলিকে কখনো নিজের থেকে আলাদা হতে দিবে না, যা কিছুই হোক না কেন, মনে মনে পণ করে নিল নীরব। তুলি গোসল করে নিল, এখন অনেকটা ফ্রেশ লাগছে। নীল কালারের একটা কামিজ পরেছে, চোখে কাজল দিয়েছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। তেমন একটা মেকআপ করতে পছন্দ করে না তুলি, তাই হালকা সাজ দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে ওকে, যে কেউ দেখলে চোখ ফিরানো দায় হয়ে যাবে। সুমি, নিপা, রায়না তুলিকে দেখে বলল, আয় হায়, আমাদের ভাইটা তো আজকে চোখে ফিরাতে পারবে না। হা হা হা, ওরা হাসি ঠাট্টা করতে লাগলো। হয়েছে, থামবি তোরা, এমনভাবে বলছিস যেন আমি উনার বিয়ে করা বউ, ভেঙচি কেটে বলল তুলি। না, তার থেকেও আরো বেশি কিছু, এই বলে চোখ টিপ মেরে হাসতে লাগলো তিনজন।
তুলি লজ্জা পেয়ে আর কিছু বলল না, কারণ জানে ওদের সাথে কথায় পারবে না। আচ্ছা চল এখন যাওয়া যাক, না হয় ভাইয়া রাগ করবে, রায়না বলল। সবাই রুম থেকে বের হয়ে নিচে গেল, যেয়ে দেখে নীরব আর রাকিব আগে থেকেই দাঁড়ানো। নীরব ফোনে কাজ করছিল, হঠাৎ তুলির দিকে চোখ পড়ল ওর। তুলিকে দেখে কয়েক সেকেন্ডের জন্য ওর মাথা হ্যাং হয়ে গেল। তুলিকে যেন কোনো নীল গোলাপের মতো লাগছে, এত পবিত্র এত স্নিগ্ধ লাগছে যে চোখ ফিরানো দায় হয়ে যাচ্ছে নীরবের। নীরবকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তুলি লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। আর ওইদিকে রাকিব রায়নাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। রায়না একটা গোলাপি রঙের কামিজ পরেছে, যা ওর ফর্সা গায়ে খুব ভালো মানিয়েছে। রায়না দেখতেও খুব সুন্দর, হাসলে গালে টোল পড়ে, যা খুব সুন্দর মানায় ওকে। রাকিবকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রায়না ব্রু কুঁচকায় আর ইশারায় বলে, কি মিস্টার? রাকিব রোগ গিলে না বোধক চিহ্ন দেখায়। সবাই দুপুরের লাঞ্চ শেষ করে সমুদ্র বিচে যায়। তারপর সবাই দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদের বাড়ি, সমুদ্র বিলাস, শুটকি এর আচারের বাজার ঘুরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নেয়। রাতের খাবার শেষ করে সবাই হোটেলের সামনে বিচে যায়। রাতের ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন, এই দুটো মিলিয়ে প্রকৃতিকে অসম্ভব সুন্দর বানিয়ে দিয়েছে। নীরব আর তুলি একসাথে হাঁটছে, আর রায়না আর রাকিব একসাথে হাঁটছে। নিপা আর সুমি হোটেলে রেস্ট নিচ্ছে, ওরা আসে নাই। তুলি, আমাকে কি তোর অনেক খারাপ মনে হয়? যে তোকে সবসময় বকে, শাসন করে, তোর সবকিছুতে অধিকার খাটায়। আসলে কি জানিস, তোকে আগলে রাখতে চাই। এই দুনিয়া অনেক খারাপ, তাই তোকে প্রোটেক্ট করতে চাই, যাতে তোর উপর খারাপ কোন কিছু রাত না আসে। না, আমি এমন কিছুই মনে করি না। তুমি আমার ভালো চাও তাই আমাকে শাসন করো। আর একটা কথা আছে না, যে আদর করে সে শাসনও করে। এইটা বলে জিহ্বায় কামড় দিল তুলি, যে এইটা কি বললাম। নীরব তুলির কথা শুনে শব্দ করে হেসে দিল। ও, আমি তোকে বকতাম এইটা জানি, কিন্তু আদরও যে করি তা তো জানতাম না। দুষ্টমি করে বলল নীরব। তুলি লজ্জা পেয়ে চলে যেতে নিলে নীরব ওর হাত ধরে হেঁচড়ে টান মারে, আর তুলি নীরবের বুকে যেয়ে পড়ে। দুজন দুজনের দিকে একধানে তাকিয়ে থাকে। নীরব হালকা করে ফু দিতেই তুলি কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয়। নীরব তুলির কাঁপা কাঁপা ঠোঁটে হাত বুলায়, তুলির নিঃশ্বাস যেন আটকে যায় যায় অবস্থা। নীরব আলতো করে তুলির কপালে ঠোঁট ছোঁয়ায়। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চলো, অনেক রাত হয়ে গেছে, হোটেলে ফিরে যাই। নীরব বুঝতে পেরেছে যে তুলি লজ্জা পাচ্ছে, তাই বলল, চল যাওয়া যাক, রাকিব আর রায়নাকেও খুঁজি। চলো। রায়না, আমি তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে রিয়েক্ট করবে, কিন্তু আমি আর না বলে থাকতে পারছি না। আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, তোমার পথ চলার সঙ্গী হতে চাই, তোমাকে নিজের বুকের মাঝে আটকে রাখতে চাই। হবে কি আমার সঙ্গী? রায়না পিছনে ফিরে দেখে রাকিব হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করছে। রায়না অনেক বেশি অবাক হলো, কারণ ও কখনো ভাবেই নাই যে রাকিব ওকে এইভাবে প্রপোজ করবে। মুচকি হেসে রায়না বলে উঠে, আমি তো সেইবেই আপনাকে মন দিয়ে বসে আছি, সেই কবেই ভালোবেসে বসে আছি, শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আপনি আপনার মনের কথা বলেন। রাকিব খুশিতে রায়নাকে জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার দিয়ে বলে, ভালোবাসি। আমিও। বিচ থেকে ফিরে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল, কারণ পরদিন অনেক জায়গায় ঘুরবে। সকালে সবাই উঠে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা খেয়ে নিল। নিপা বলল, আমরা আজকে কই কই যাব ভাই? আমরা আজকে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপে যাব। নীরব বলল। তুলি খুব এক্সাইটেড জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তুলি খেয়াল করল রায়না আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুলি কিছুটা আন্দাজ করতে পেরে মজার ছলে রাকিবকে বলল, রাকিব ভাই, আপনাকে আজকে অনেক খুশি খুশি লাগছে, ব্যাপার কি হুম? আর রায়না, তোকে খুব খুশি লাগছে, কি রে, কি ব্যাপার? তুলি আগে থেকেই জানে রায়না রাকিবকে পছন্দ করে। রায়না বুঝতে পারল তুলি ওদের মজা নিচ্ছে, তাই তুলিকে চোখ গরম দিল। তুলি মুচকি হাসছে। আর রাকিব মজার ছলে বলল, তুলি, তোমার মুখেও কেমন জানি আজকে একটু অন্যরকম হাসি, এই সবাই খেয়াল করছো? তুলি লজ্জা পেয়ে মুখ ফুলিয়ে বলল, রাকিব ভাই এখন না পেরে আমাকে পচাচ্ছেন, এইটা ঠিক না, আর আমি তো এই প্রথম এত জায়গায় ঘুরছি, তাই আমি অনেক খুশি। নীরব তুলির কথা শুনে হাসল। ওর তুলি যে অনেক লজ্জা পেয়েছে তা ও বুঝতে পেরেছে, কারণ তুলির এই লাল টমেটোর মতো গালগুলোই তার প্রমাণ। লজ্জা পেয়ে মেয়েটা আরো লাল হয়ে গেছে।
নীরব তুলিকে লজ্জা থেকে বাঁচানোর জন্য বলে, চলো এখন যাওয়া যাক, আজকে আমাদের টাইম আছে, কালকে চলে যাব, তাই সময় নষ্ট করা যাবে না। সবাই ছেড়া দ্বীপ আর প্রবাল দ্বীপের উদ্দেশ্যে রওনা হলো। ছেড়া দ্বীপে যেয়ে সবার মন জুড়িয়ে গেল এত সুন্দর মহান আল্লাহ পাকের দান। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, সারি সারি নারিকেল গাছ, কিছু কিছু লোকেরা ডাব বিক্রি করছে, সবাই ডাবের পানি খেল। পাথরে বসে সবাই ছবি তুলে নিল স্মৃতি হিসাবে। তারপর সবাই প্রবাল দ্বীপে ঘুরে হোটেলে চলে এলো। লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিতে রুমে চলে এলো। বিকেলে সবাই বিচে ঘুরতে যাবে, কিন্তু তুলির খুব মাথা ব্যথা করছে আর ওর মাইগ্রেনের ব্যথা আছে, তাই ও না করে দিল যাওয়ার জন্য। সবাইকে দেখে নীরব বলল, কিরে তুলি কোথায়? ও এলো না যে? ওর অনেক মাথা ব্যথা করছে তাই ও যাবে না, রায়না বলল। নীরব শুনে বলল, কি বলিস? আচ্ছা আমি তাহলে না যাই, ওর কাছে থাকি, ওকে একা রেখে যাওয়াটা তো ঠিক হবে না। রাকিব তুই সবাইকে দেখে রাখিস আর বেশি দূর যাস না, কাছাকাছি কিছুক্ষণ ঘুরে আয়। ঠিক আছে দোস্ত, আমি আছি, তুই টেনশন নিস না। তোর সবগুলো সুন্দরী বোনকে সেফ রাখবো আর যথাসময়ে হোটেলে ফিরিয়ে নিয়ে আসবো। চোখ টিপ দিয়ে ইশারা করে নীরবকে বুঝালো যে তুইও তুলির সাথে সুন্দর কিছু সময় কাটা। নীরব লজ্জা পেয়ে মুচকি হাসল। ওরা বের হয়ে গেল আর নীরব ভাবল তুলিকে যেয়ে দেখে আসি। তুলির খুব খারাপ লাগছে তাই ও গোসল করে নিল, কিন্তু ঝামেলা বাঁধলো, ও ওয়াশরুমে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে। পরক্ষণেই ভাবলো রুমে তো কেউ নেই, আমি বরং টাওয়ালটা পেঁচিয়ে যাই, যে কামিজটা পরে ফেলবো, কিন্তু ও কি আর জানে ওর রুমে কেউ অলরেডি বসে আছে। তুলি দরজা খুলে বের হয়ে নীরবকে ওর বেডে বসে থাকতে দেখে লজ্জায় চোখ বন্ধ করে নিল। নীরব তুলিকে দেখে বাকশূন্য হয়ে গেল, মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। তুলি গায়ে একটা টাওয়াল পেঁচিয়ে আছে, সারা গায়ে ফোঁটা ফোঁটা পানি, মুখে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠোঁটটা অনবরত কাঁপছে, যা দেখে নীরব নিজেকে কন্ট্রোল করতে পারল না, একটা অদৃশ্য মাদকতা ঘিরে ধরেছে ওকে। ধীরে ধীরে নীরব তুলির কাছে গেল, তুলির মুখে ফু দিয়ে বলল, এত স্নিগ্ধ এত পবিত্র কাউকে লাগতে পারে আমার জানা ছিল না। সত্যি বলছি আজকে তোকে দেখে কন্ট্রোল হারা হয়ে যাচ্ছি। আজকে যদি তুই আমার বউ হতি তোর মাঝে হারিয়ে যেতে চাইতাম। এইটা বলে নীরব তুলির অনেক কাছে চলে যায়। নীরবের গরম নিঃশ্বাস তুলির মুখের উপর পড়ছে, তুলি না পারছে চোখ খুলতে, না পারছে বন্ধ করতে। তুলি নীরবের দিকে তাকিয়ে দেখে নীরব একধানে ওর দিকে তাকিয়ে আছে। নীরবের তাকিয়ে থাকা দেখে তুলি পারে না কোথাও লুকিয়ে যায়, জীবনে এত লজ্জায় কখনো পড়ে নাই ও। নীরব আস্তে আস্তে তুলির ঠোঁটের কাছে চলে যায়, তা দেখে তুলি চোখ বন্ধ করে নেয়। নীরব ওর কপালে চুমু খেয়ে বলল, এতটাও খারাপ ভাবিস না, বৈধ করে নিয়ে যা করার করবো, তার আগে কখনো না, তাড়াতাড়ি কাপড় পরে নে। এইটা বলে নীরব রুম থেকে বের হয়ে যায়। আর তুলি লজ্জায় ওয়াশরুমে দৌড় দেয়। তুলির খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে, যে অনুভূতির নাম লজ্জা খুশির সংমিশ্রণ। ও বুঝতে পারছে না ওর লজ্জা পাওয়া উচিত নাকি নীরব যে বলল ওকে বউ বানাতে চায় সেই কথা নিয়ে খুশি হওয়া উচিত। নীরব বাইরে যেয়ে নিজের মাথা চাপড়াচ্ছে, কি করতে যাচ্ছিল ও, আর তুলিও কি ভাবছে ওকে নিয়ে কে জানে। আর ভাবতে পারছি না, যা ভাবার ভাবুক, এইবার বাসায় যেয়ে মাকে বলবো যে তোমার ছেলে বিয়ে করার জন্য রাজি আর মেয়েটা হচ্ছে তুলি। মা আমি যতটুকু জানি অমত করবে না। এইসব ভেবে ঠোঁট কামড়ে হাসছে নীরব আর ভাবছে আগে তো তুলিকে জানাতে হবে আমার মনের কথা। আর ওদিকে তুলি ভাবছে এই কাহিনী হওয়ার পর নীরবের সামনে যাবে কি করে। রাতের খাবার খেয়ে নীরব আর তুলি হোটেলের সামনে সমুদ্রের ধারে হাঁটার জন্য বের হলো। তুলি বিকেলের ঘটনা মনে করে খুব লজ্জা পাচ্ছে। নীরব তুলির লজ্জা কাটানোর জন্য বলে উঠল, তুলি একটা জায়গায় নিয়ে যাব, যাবি? কোথায়? তার আগে চোখ বন্ধ করতে হবে। এই বলে নীরব তুলির চোখ বন্ধ করে নিয়ে চলল। তুলি নিজেও জানে না নীরব ওর জন্য কত সুন্দর সারপ্রাইজ তৈরি করে রেখেছে। কিছুদূর যেয়ে তুলির চোখ থেকে হাত সরিয়ে নিল নীরব। তুলি সামনে তাকিয়ে অবাক হয়ে নীরবের দিকে তাকালো। সমুদ্রের সামনে ছোট করে একটা টেবিল বসানো, তার উপর মোমবাতি জ্বালানো, খুব সুন্দর করে ডেকোরেশন করা, চারিপাশে সবকিছু। টেবিলের আশেপাশে বাঁশ দিয়ে ডিজাইন করা, তার উপর কিছু মরিচ বাতি দিয়ে লাইটিং করা। সমুদ্রের গর্জন আর চারিপাশের সৌন্দর্য যেন পরিবেশটাকে আরো মোহনীয় করে তুলেছে। নীরব তুলির হাত ধরে টেবিলে নিয়ে বসালো, তুলির হাতে চুমু খেল তুলি আবেশে চোখ বন্ধ করে নিল।
আজকের এই রাতটা স্মরণীয় করে রাখতে চাই তুলি। তোর জন্য এই সারপ্রাইজ প্ল্যান করেছি। তোকে আজ নিজের মনের অব্যক্ত কথাগুলো বলতে চাই, শুনবি আমার কথাগুলো? তুলি মাথা নাড়িয়ে সায় দিল। নীরব তুলির সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই তো জানিস আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আজকেও পেঁচাবো না, যা বলবো সরাসরি বলবো। তুলি, জানি না কবে থেকে তুই আমার মনে জায়গা করে নিলি। তোকে একদিন না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। তোকে আমি ছাড়া অন্য কোনো পুরুষ দেখুক আমি সেটা সহ্য করতে পারি না। তোর কষ্টে আমার বুক ছিঁড়ে যায়। তোর হাসিতে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবো না কখনো। তোকে কেউ কিছু বললে সহ্য করতে পারি না, প্রতিবাদ করে উঠি। এটাই যদি হয় ভালোবাসা, তাহলে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুলি ছলছল চোখে তাকায় নীরবের দিকে। তুলির ছলছল চোখ দেখে নীরবের বুকে মোচড় মারে। তাহলে তুলি কি ওর কথা শুনে কষ্ট পেল? তাহলে তুলি কি ওকে ভালোবাসে না? নীরব অস্থির হয়ে তুলিকে জিজ্ঞেস করল, তুলি, তুই কি আমার কথায় কষ্ট পেয়েছিস? আমি তো আমার মনের কথাগুলো তোকে বললাম, প্লিজ তুই নিজের এত দামি অশ্রুগুলো আমার কথা শুনে বিসর্জন দিস না। তোর মনে আমার জন্য কোনো ফিলিংস না থাকলে আমি তোকে কখনো জোর করব না। তুলি চোখ মুছে বিরক্ত হয়ে বলল, সব কি আপনিই বলবেন, নাকি আমাকে কিছু বলতে দিবেন? আমি কষ্ট পেয়ে কান্না করছি না, এইটা তো আমার খুশির অশ্রু। আপনি নিজেও জানেন না আমি আপনার জন্য কি ফিল করি। আপনার শাসন, আপনার কথা, আপনার হাসি, আপনার চোখে নিজেকে হারিয়ে ফেলা, সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবা। আপনার কথা ভাবলে নিজের অজান্তেই মুখে অদৃশ্য এক হাসি চলে আসে, নিজেকে পাগল পাগল লাগে। এই অনুভূতির সাথে আমি আগে পরিচিত ছিলাম না, কিন্তু আপনি আমাকে এই অনুভূতির সাথে পরিচয় করিয়েছেন। এই অনুভূতির নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমিও আপনাকে অনেক ভালোবাসি। আজীবন আগলে রাখবেন তো আমাকে? আজীবন হাতটা শক্ত করে ধরে রাখবো, আজীবন আগলে রাখবো। আজ তুই আমাকে দুশ্চিন্তামুক্ত করলি, বুকের উপর থেকে অনেক বড় বোঝা নামলো। এই পিচ্ছিটার প্রেমে পড়বো কখনো ভাবতে পারিনি, কিন্তু দেখ আজ তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুলি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব তুলির কপালে আলতো করে চুমু খেল। তুলি আবেশে চোখ বন্ধ করে নিল। দুইজন দুইজনের বুকের স্পন্দন শুনতে পাচ্ছে, যেন বলছে ভালোবাসি। এই সময়টা এখানে থেমে গেলে মন্দ হতো না। একজোড়া কপোত কপোতির ভালোবাসার সাক্ষী এই আকাশ, বাতাস, সমুদ্র। রায়না আর রাকিব সমুদ্রের ধারে হাঁটছে। রায়না রাকিবের হাত জড়িয়ে হাঁটছে। রাকিব রায়নাকে আলতো হাতে জড়িয়ে ধরে আছে। আগে তো এমন ভাব করো তা যেন আমাকে দেখতেই পারো না, আর এখন জড়িয়ে ধরে আছো, ইস। জানো কতদিন এই দিনটার অপেক্ষা করেছি। তোমাকে নিয়ে আকাশ দেখব, একাকী নিঝুম রাতে হাঁটব, প্রেম করব, ভালোবাসব। ইস, শখ কত এই লোকের। এইটা সেন্ট মার্টিন, তাই এই রাতে হাঁটছি দেখে কোনো সমস্যা হবে না। ঢাকা হলে এতক্ষণে পুলিশ ধরে নিয়ে যেত। আমরা বিবাহিত না, এই কথা খেয়াল আছে? রায়না হেসে বলল, বিবাহিত না তো কি হয়েছে, হয়ে যাব, কিছুদিন সময় দিয়েই দেখো না। ঢাকার যেই মার সাথে তোমার ব্যাপারে কথা বলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আজীবনের জন্য আমার কাছে আগলে রাখতে। রায়না লজ্জা পেয়ে রাকিবের বুকে মাথা লুকালো। রাকিব রায়নার দুচোখে চুমু খেল। রায়না শিউরে উঠে রাকিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পবিত্র ভালোবাসার চাদরে দুই জোড়া কপোত কপোতি মুড়িয়ে আছে। সময়টা থেমে গেলে মন্দ হতো না। কি বলেন আপনারা? রাতে হোটেলে ফিরে এলো নীরব, তুলি, রায়না আর রাকিব। তুলি আর রায়না ওদের রুমে চলে গেল, নীরব আর রাকিব ওদের রুমে। রায়না ফ্রেশ হয়ে তুলি, নিপা, সুমিকে বলল, তোদের সাথে কিছু কথা বলতে চাই। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে রায়নার কথা শোনার জন্য। রাকিব আমাকে প্রপোজ করেছে। আমাকে অনেক ভালোবাসে। আমি আজকে অনেক খুশি রে। তোদের আমি বলে বুঝাতে পারবো না। লজ্জা মিশ্রিত কণ্ঠে রায়নার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। নিপা বলল, আরে ব্যাস, কি বলিস? তোদের দুইজনের ভিতর এত কিছু হয়ে গেল আর আমরা কেউ টেরই পেলাম না। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল, তাই না?
আচ্ছা রাকিব ভাইকে তো তুই সহ্যই করতে পারতি না, সারাক্ষণ খিটখিট করতি, আর এখন উনার প্রেমেই হাবুডুবু খাচ্ছিস বাব্রো। তোর জুড়ি নেই। এই বলে হাসতে লাগলো সুমি। ইস, তোরা থামবি? আমাদের রায়না প্রেমে পড়েছে আর তোরা মজা নিচ্ছিস। আমি তো ভেবেছি এই মেয়ে সারা জীবন চিরকুমারী থাকবে, যেই তেজ ওনার কোনো ছেলে ধারের কাছে আসবে কিনা সন্দেহ ছিল। বেচারা রাকিব ভাই ফেঁসে গেল। এই বলে তুলি শব্দ করে হাসতে লাগলো, সাথে নিপা আর সুমিও যোগ দিল। রায়না রাগ করে মুখ ফুলিয়ে ওদের তিনটাকে বালিশ দিয়ে মারতে লাগলো। তোরা সবকটা শয়তানের হাড্ডি। আমি লজ্জায় মরে যাচ্ছি আর ওনারা আমার মজা উড়াচ্ছে। মুখ উল্টে বলল রায়না। হাসি ঠাট্টা করে ওদের সবার রাত পার হলো। পরদিন সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সবার অনেক মন খারাপ, এই 2 দিন অনেক বেশি আনন্দ করেছে, যা ভোলার মতো না। আবার চলে যাচ্ছে সেই ব্যস্ত নগরীতে, যেয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। কি রে বেটা, তুলিকে প্রপোজ করলি নাকি দেবদাস হয়ে আছিস এখনো? কি মনে হয় তোর? ওরে শালা, বলে দিছিস নাকি? হুম। মুচকি হেসে সব কাহিনী বলল নীরব। রাকিব তো আকাশ থেকে পড়ল। ও জানতো নীরব ওর মনের কথা বলবে তুলিকে, কিন্তু এত তাড়াতাড়ি বলবে তা বুঝেনি। নীরব একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, ও সহজে কাউকে ওর মনের কথা বুঝতে দেয় না, কিন্তু সেই ছেলে কিনা প্রপোজ করে ফেললো, তাও এত ফিল্মি রোমান্টিক স্টাইলে। রাকিবের যেন বিশ্বাসই হচ্ছে না এই কথা। দোস্ত, আমারে কিছু আইডিয়া দে না। তোর প্রপোজালের কাহিনী শুই না তো আমার হিংসা লাগতেছে। ইস, তোর কাছ থেকে আগে কি লিগা আইডিয়া নিলাম না? কেন, তুই আবার কারে প্রপোজ করবি? কেউ আছে নাকি যে আমি জানি না? নীরব ব্রু কুচকে জিজ্ঞেস করল। আরে না, কি যে বলিস, আমার কেউ থাকবে আর তুই জানবি না তা কি হয় বন্ধু? কিন্তু তাই বইলা যে কেউ আসবে না ভবিষ্যতে, তার কোন ঠিক আছে? একটু আইডিয়া নিয়ে রাখলে ভালো না? এই জন্য জিগাইলাম আর কি দোস্ত। ঢোক গিলে রাকিব আমতা আমতা করে বলল। যা বাবা, বাইচা গেলাম বুঝে নাই। যদি কই মামা তোরে যে তোর বইনের প্রেমে হাবুডুবু খাইতেছি, তুই আবার আমারে মাইরা না হসপিটালে পাঠাস। ভয় লাগে মামা তোমারে। বুকে ফু দিয়ে মনে মনে ভাবল রাকিব। তুলি চুপচাপ করিডোরে দাঁড়িয়ে পাখিগুলোর সাথে খেলছিল। জাহাজের পিছনে কতগুলো পাখি উড়ছে। তুলি চিপস দিচ্ছিল ওদের। হুট করে নীরব পিছন থেকে তুলিকে জড়িয়ে ধরে। আচমকা আক্রমণে তুলি চমকে উঠে, কিন্তু যে পিছন থেকে ধরে আছে তার গায়ের মিষ্টি গন্ধটা তুলি খুব ভালোভাবে চিনে। এইটা যে ওর প্রিয় মানুষরা ছাড়া যে আর কেউ হতে পারে না তা খুব ভালোভাবে জানে তুলি। লজ্জা পেয়ে বলল, এই ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক। ইস, এমনভাবে বলছেন যেন আমি আপনার বিয়ে করা বউ। কেউ দেখলে খুব লজ্জা পাবো। প্লিজ ছাড়ুন। ছাড়ব না। তুই আমার বউই তো। মন থেকে তোকে বউ মেনে নিয়েছি, শুধু 3 কবুল বলা বাকি। আর বাকি মানুষের কথা তুই তো জানিসই, আমি কারো ধার ধারি না। আমি যেমন এইভাবেই থাকতে পছন্দ করি। বাসায় যেই মাকে তোর কথা জানাবো, তারপর শুধু 3 কবুল বলার অপেক্ষা। তুলি প্রচণ্ড পরিমাণে লজ্জা পেল, কিন্তু অদ্ভুত এক শান্তি পেল নীরবের কথায়। ওর মতো অনাথ মেয়েকে যে কেউ এতটা ভালোবাসতে পারে, নিজের বউ করতে চায়, তা যেন তুলির স্বপ্ন ছিল। নীরব তার স্বপ্নদূত হয়ে যেন ওর স্বপ্ন পূরণ করতে এসেছে। তুলি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব তুলির চুলের মাতাল করা ঘ্রাণ নিয়ে কাঁধে চুমু খেল। তুলি শিউরে উঠে চোখ বন্ধ করে নিল। রাত 10টায় সবাই বাসায় পৌঁছাল। রাকিবও বাস থেকে নেমে বাসায় চলে গেল। যাওয়ার আগে রায়নাকে ইশারা করে বলে গেল রাতে ফ্রি হয়ে ফোন দিতে। রায়নাও ইশারায় বলল ঠিক আছে। সালেহা বেগম নিজের বাচ্চাদের পেয়ে যেন প্রাণ ফিরে পেল। এতদিন ঘরটা ফাঁকা ফাঁকা লাগতো, এখন ঘরে প্রাণ ফিরে এলো। এই অধমের কথা যেন সবাই ভুলেই গেছিলি। মুখ ফুলিয়ে সালেহা বেগম বলে উঠল। ছোট মা, বলে নিপা, সুমি। রায়না জড়িয়ে ধরল সালেহা বেগমকে। খালামনি, বলে তুলিও জড়িয়ে ধরল সালেহা বেগমকে। এইটা কেমন কথা মা?
মেয়েদেরকে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। মন খারাপ করে নীরব বলল, ওরে আমার বাদর ছেলে, তোকে কি নিমন্ত্রণ করতে হবে নাকি? মা, বলে জড়িয়ে ধরল নীরব সালেহা বেগমকে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নিস্তব্ধ রাত, চারিদিকে শুনশান নীরবতা। আকাশে কালো মেঘ করেছে, তার সাথে কালো মেঘ জমেছে নীরব তুলির মনেও। নীরব বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পোড়াচ্ছে। তুলিও বারান্দায় বসে বসে কান্না করে চোখ ফুলাচ্ছে। নিস্তব্ধ রাত কারো জন্য খুব সুখকর, আবার কারো জন্য যন্ত্রণা ছাড়া আর কিছু না। রাতের এই অন্ধকারে দুজন মানুষের মনেও অন্ধকার নেমেছে। কালো মেঘে ছেয়ে গেছে দুটি মন। কিছুক্ষণ আগের কথা, সেন্ট মার্টিন থেকে ফিরেছে আর 15 দিন হয়ে গেছে, তাই নীরব ভাবল এইবার মা বাবাকে জানানো উচিত তুলি আর ওর বিয়ের ব্যাপারে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে নীরব বাবা মাকে ড্রয়িং রুমে ডাকল। মা, বাবা, তোমাদের সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বাবা বল, সালেহা বেগম বলল। আমি একজনকে খুব পছন্দ করি, ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। এইটা তো খুব ভালো কথা, আমার ছেলে শেষমেশ বিয়ে করতে রাজি হয়েছে, আমার আর কি চাই। তো মেয়েটাকে শুনি, উৎসুক হয়ে সালেহা বেগম বলল। বিয়ে করবে, ভালো কথা, কিন্তু আমাদের জানতে তো হবে মেয়েকে কোথায় থাকে, মেয়ের পরিবার কেমন, বংশগত যোগ্যতা কেমন। সব যদি ঠিক থাকে তো আমাদের আর আপত্তি কেন থাকবে? রহমান সাহেব গম্ভীর গলায় বলে উঠল। বাবা মা, আসলে মেয়েটাকে তোমরা খুব ভালোভাবে চিনো, আর ও এই বাড়িরই মেয়ে। সালেহা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করল, বাড়ির মেয়ে? কে বল শুনি তো বাবা। তুলি। নীরব। রহমান সাহেব চিৎকার করে উঠল, তোমার সাহস হয় কি করে একটা অনাথ মেয়েকে এই বাড়ির বউ করতে চাও? ওই মেয়ের কোনো যোগ্যতা নেই এই বাড়ির বউ হবার। তুমি ভাবলে কি করে আমি তোমার এই প্রস্তাবে রাজি হব? আহা থামো না, ছেলেটাকে তো কথাটা শেষ করতে দাও। তুমি থামো সালেহা, তোমার আশকারা পেয়ে এই ছেলে মাথায় উঠেছে, পরিবারের মান মর্যাদা সব ভুলে গেছে। আমি কখনো এই সম্পর্ক মানব না, মরে গেলেও না। বাবা, কি বলছো তুমি এসব? তুলিকে আমি ভালোবাসি, আর ওই পরিবারেরই মেয়ে, ছোট থেকে তোমারাই ওকে বড় করেছ, আর এখন অনাথ নামটা ওর মাথায় মেরে দিলে। তুলির চেয়ে বেশি যোগ্য মেয়ে আমার জন্য কেউ হতে পারবে না। আমি তুলিকেই বিয়ে করতে চাই, আর না হলে আজীবন চিরকুমার হয়ে থাকতে রাজি আমি। নীরব শক্ত কণ্ঠে বলে উঠল, সালেহা, তোমার ছেলেকে বলে দাও আমি কখনো এই সম্পর্ক, এই বিয়ে মানব না। তারপরও যদি ও তুলিকে বিয়ে করতে চায় তো আমার বাড়ি থেকে যেন বের হয়ে যায়, এই বাড়ির দিকে যেন কখনো ফিরে না তাকায়। আমার কথাটা তো শোনো, আকুল কণ্ঠে বলে উঠে সালেহা বেগম। কিন্তু তার আগেই রহমান সাহেব চলে যায়। বাবা, আমার কথা শুন। বাবার কথা শুনে রাগ করিস না, আর রাগের মাথায় কোনো ডিসিশনও নিস না। আমি উনাকে বুঝাবো, বুঝালে উনি ঠিক বুঝবে দেখিস। আমাকে একটু সময় দে বাবা। নীরব চুপচাপ চলে যেতে নিলে তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখল। তুলির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরবের বুকে মোচড় দিয়ে উঠল। তুলি যে সব কথা শুনে নিয়েছে তার বুঝার বাকি নেই নীরবের। তুলিকে কিছু বলার আগেই তুলি এক দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে কান্না করতে করতে নিচে বসে পড়ল। ওর আগেই ভাবা উচিত ছিল ওর মতো অনাথকে কে নিজের ঘরে জায়গা দিতে পারে, কিন্তু আপন কারো জায়গা দিতে পারে না। কান্না করতে করতে নিচে শুয়ে পড়ল তুলি। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। কেন নিয়ে গেল না ওনারা আমাকে নিজের সাথে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তুলি মনে মনে ঠিক করে নিল চলে যাবে এই বাড়ি থেকে, নীরবের মন থেকেও। ওর জন্য বাবা ছেলের মাঝে দেয়াল সৃষ্টি করতে দিবে না। ওর জন্য নীরবের প্রেম আদার ব্যাপারীর মতো, যা কখনো ওর হবে না। চোখগুলো ব্যথা করছে তুলির অনবরত কান্না করার কারণে। কিন্তু এই ব্যথার থেকে বেশি রক্তক্ষরণ হচ্ছে তুলির বুকে, যেই ব্যথা দুমড়ে মুচড়ে দিচ্ছে ওর প্রতিটি ভাবনাকে। নীরব ভাবতে পারছে না কিছু।
বাবা এইটা কি বলল? কিভাবে বলতে পারল? ভেবে পাচ্ছে না নীরব। না, ও বাবা মাকে ছাড়তে পারবে না তুলিকে। ওরা তিনজন ওর অস্তিত্বে মিশে আছে। একজনকে ছাড়া আরেকজনকে নিয়ে বাঁচতে পারবে না। এদের মধ্যে কাউকে ছাড়ার সাহস নেই ওর। কিন্তু কিভাবে কি ম্যানেজ করবে বুঝে উঠতে পারছে না। এইরকম দোটানায় জীবনে কখনো পড়েনি নীরব। এক গভীর নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো। কাল কি হবে তার জানা নেই। পরের দিন সকালে নীরব তুলির রুমে গেল তুলির সাথে কথা বলতে। কালকে রাতে একবারের জন্য দরজা খুলেনি তুলি। নীরব হাজারবার কথা বলতে গিয়েছিল কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। তাই ভেবেছে সকালে ঠান্ডা মাথায় কথা বলবে। কিন্তু রুমে গিয়ে তুলিকে পেল না। ভাবল কলেজে গিয়েছে। কিন্তু পরক্ষণেই একটা চিঠি চোখে পড়ল তুলির টেবিলে। নীরব চিঠিটা হাতে নিয়ে দেখল তুলির চিঠি। তাতে লেখা ছিল, প্রিয় নীরব ভাই। ভাই বললাম তাই রাগ করো না প্লিজ। ভাই ছাড়া তোমাকে অন্য কিছু ডাকার সাহস আর আমার নেই। আর প্রিয় বললাম কারণ তুমি সত্যিই আমার অনেক প্রিয় একজন। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে খোঁজ করার চেষ্টা করো না প্লিজ। জানি চাইলেই তুমি আমাকে খুঁজে বের করে ফেলতে পারবে। কিন্তু আমি চাই না তোমরা কেউ আমাকে খুঁজো। নীরব ভাই, আমি কখনো চাবো না যে তুমি এর খালু আমার জন্য কথা কাটাকাটি করো। তোমাদের মাঝে কোনো দেয়াল সৃষ্টি হোক, তাও আমার জন্য তা আমি কখনো চাবো না। আমি কালকে সব কথাই শুনেছি। খালুর কথায় যথেষ্ট যুক্তি আছে। উনি যা বলেছে সব বাস্তব কথা বলেছে, সত্যি বলেছে। আমার মতো অনাথ মেয়ে তোমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুমি প্লিজ আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আমিও চেষ্টা করব। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবে, সবসময় হাসি খুশি থাকবে। তোমার ওই সুন্দর হাসিতে ফাটল ধরুক, আমি সেটা কখনো চাইব না। ইতি, তোমার তুলি। নীরব চিঠিটা পড়ে দাঁড়ানো থেকে বসে পড়ল। বুকে মনে হচ্ছে কেউ ভোঁতা ছুরি দিয়ে অনবরত আঘাত করছে। এত অসহ্য ব্যথা, অসহ্য যন্ত্রণা হচ্ছে যা নীরব সহ্য করতে পারছে না। প্রচুর পরিমাণে রাগ হচ্ছে নীরবের। তুলিকে সামনে পেলে ঠাটিয়ে দুইটা চড় দিত। কত বড় সাহস ওর! এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে নীরবকে একবার জানানো প্রয়োজন মনে করল না। সাহস কি করে হয় ওর আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে? বাবাকে আজ না হয় কাল আমি ম্যানেজ করে নিতাম। আমাকে এই অসহ্য কষ্ট দেওয়ার শাস্তি ওকে পেতে হবে, যাতে কোনোদিনের আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনায় না আনে। যদি ওকে ঠিক না করেছি তো আমার নামও নীরব না। তুলি সুমির বাসায় গিয়ে সব খুলে বলল। সুমি সব শুনে বলল, তুলি তুই কাজটা ঠিক করলি কিনা ভুল আমি বুঝতে পারছি না। তবে তোর নীরব ভাইকে জানানো উচিত ছিল। তোর কথা শুনে যতটুকু বুঝলাম উনি তোকে অনেক ভালোবাসে। ওনাকে এইভাবে কষ্ট দেওয়াটা তোর উচিত হয়নি রে। আমার এইটা ছাড়া কোনো অপশন ছিল না রে। আমার জন্য আগে ওনাদের বাবা ছেলের মাঝে অনেক ঝামেলা হয়েছে। আর এইবার যদি আমি এই ডিসিশন না নিতাম তাহলে অনেক বড় বিবাদ সৃষ্টি হয়ে যেত রে বাবা ছেলের মাঝে, যা আমি কখনো চাইব না। খালা খালুরটা খেয়ে পড়ে মানুষ হয়েছি। ওনাদের থেকে ওনাদের ছেলে কিভাবে আলাদা করতাম বল? আমি জানি খালুও যেমন এক কথার মানুষ, তেমনি নীরব ভাইও একরোখা। আমি জানি নীরব ভাই কোনো না কোনোভাবে আমাকে নিজের করে নিত, যেটা খালু কখনো মানত না। এমনকি আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতেও দুবার ভাবত না নীরব ভাই। আচ্ছা বাদ দে এইসব কথা, আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবি? অনেক উপকার হবে রে। হ্যাঁ, তুই চাইলে আমার সাথেই থাকতে পারিস। আমরা চারজন মেয়ে একসাথে থাকি, ওরাও অনেক ভালো। তোকেও দেখবি আপন করে নিবে অনেক তাড়াতাড়ি। বাঁচালি রে আমায়। আমি একটা জব ম্যানেজ করে নিব রে তাড়াতাড়ি। ওইটুকু পর্যন্ত একটু টাইম দিস প্লিজ। আমার হাতে এখন বেশি টাকা নেই রে। কি যে বলিস না। বিপদে বন্ধু বন্ধুর পাশে না থাকলে কে থাকবে শুনি? তুই কোনো চিন্তা করিস না। তোর যতদিন খুশি আরামে থাকতে থাক। আর আমি তো আছি তোর পাশে। সুমির কথা শুনে শান্তির নিঃশ্বাস ছাড়ল তুলি। আপাতত একটা থাকার জায়গা হয়েছে, এটাই অনেক। এখন একটা পার্ট টাইম জব খুঁজে নিলেই নিশ্চিন্ত।
না জানি খালাম্নি কি হালে আছে, যত কিছুই হোক আমাকে তো মেয়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছে। নিজের অনিচ্ছায় খালাম্নিকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কান্না করে চোখ ফুলাচ্ছে নিশ্চিত। আর নীরব ভাই উনি খুব রেগে আছে আমার উপর, জানি হয়তো সামনে থাকলে ঠাটিয়ে দুইটা চড় মারত। এইসব ভেবে ফোঁস করে নিঃশ্বাস ফেলে তুলি। কেটে গেল 3 মাস। তুলি একটা পার্ট টাইম জব নিয়েছে। কলেজ চাকরি সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটে তুলির। কিন্তু একাকী গভীর রাতে নীরবের কথা মনে করে চোখের জল ফেলে। বিষাদে ভরে যায় মনটা। বাসা থেকে চলে আসার পরে একটাবারও খোঁজ নেয়নি ওর নীরব। তাহলে কি ভুলে গেছে তুলিকে ওর নীরব? কিছুদিনের মোহ ছিল সব। খালাম্নি অনেকবার তুলির খোঁজ নিয়েছে। তুলিকে প্রতিবার খরচাপাতিও দিয়ে গেছে। তুলি নিতে না চাইলেও জোর করে দিয়ে গেছে। অনেকবার এসে তুলিকে অনুরোধ করেছে যাতে ওনার সাথে ফিরে যায়, কিন্তু তুলি ওর কথায় অনড়। তাহলে কি খালামণির কাছ থেকে জেনে নেয় নীরব ভাই আমার কথা, কিন্তু খালাম্নি একবারও নীরব ভাইয়ের ব্যাপারে কিছু বলে নাই, তার মানে উনি আমার কথা খালাম্নিকে কিছুই জিজ্ঞেস করে না। মিছিমিছি আমি ভাবছি এসব নীরব ভাই ভুলে গেছে আমাকে পুরোপুরি। এইসব ভেবে চাপা অভিমানী কান্নায় ভেঙে পড়ল তুলি। নীরব আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। চোখের নিচে কালি পড়েছে, উস্কো খুস্কো চুল, মুখটা মলিন হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে আছে। নীরবের চেহারা বাসায় সারাদিনও দেখা যায় না। সকালে অফিসে চলে যায়, আবার একদম রাতে আসে। সালেহা বেগম খুব চিন্তিত নীরবকে নিয়ে। ছেলেটা তার যে অনেক কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা হয়ে, তা সহ্য করতে পারছে না, আর না পারছে কিছু করতে। একদিকে উনার স্বামী, অন্যদিকে উনার ছেলে। উনি বারবার চাইছিল তুলির সাথে কথা বলবে, কিন্তু নীরব রাজি হয়নি। তুলিকে কোনোভাবে বাসায় আনতে পারলে কিছু একটা ব্যবস্থা করা যেত, কিন্তু ছেলেটা তো জেদ ধরে আছে। কি যে করবে উনি বুঝে পান না। আর এইদিকে নীরব খাবার দাবার ঠিক মতো করে না, সারা রাত ঘুমাতে পারে না ঠিকমতো, ছোটফোট করতে করতে নির্ঘুম রাত কাটায়। তুলিকে ছাড়া বাঁচা যে ওর অসম্ভব ব্যাপার, এইটা দিন দিন তিলে তিলেও টের পাচ্ছে। তুলি যে ওর অস্তিত্বের একটা অংশ, ওর ভালোবাসা, ওর বেঁচে থাকার প্রেরণা। তুলিকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে। ওকে ছাড়া যে ও অসম্পূর্ণ, নিঃস্ব। কিন্তু তারপরও নীরব তুলির কাছে ওকে ফিরিয়ে আনতে যায়নি। একটা চাপা অভিমানে ভরে আছে মন। কিন্তু আর পারছে না তুলিকে ছাড়া থাকতে। তুলিকে কষ্ট দেওয়ার প্ল্যান করে, নিজে আরো বেশি কষ্ট পাচ্ছে। মার কাছে তুলির সব খবর নিত সবসময় নীরব। তুলি কোথায় আছে, কার সাথে আছে, কিভাবে কি ম্যানেজ করে সবই জানে নীরব। সুমির কাছে টাকা পাঠায় নীরব সালেহা বেগমের নাম করে। সুমিকে বারণ করেছে যাতে তুলিকে কিছু না বলে। কিন্তু তুলির সামনে যাওয়ার সঠিক সময় হলে যাবে নীরব, তার আগে না। কিন্তু মনে হচ্ছে তুলির সামনে যাওয়ার সময় হয়েছে, এখন ওকে যে তিলতিল করে আগুনে পুড়িয়েছে, এখন ও তুলিকে ছাড়খাড় করে দিবে। শাস্তি তো পেতেই হবে। তুলিকে ওর ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলার মজা ওকে বুঝাবে নীরব। মুখে বাঁকা হাসি দিয়ে বলল, সুইট হার্ট, আসছি আমি তোমার কাছে। তোমার কি হাল করি আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। নীরব তুলির কলেজের সামনে দাঁড়িয়ে আছে। আজকে তুলির সাথে দেখা করবে। এর আগেও যে আসেনি তা না। এই 3 মাসে অসংখ্যবার এসেছে তুলিকে এক নজর দেখার জন্য, কিন্তু তুলিরও জানতে। প্রতিদিন কলেজের সামনে দাঁড়িয়ে তুলিকে দূর থেকে এক নজর দেখে চলে যায়। মেয়েটা যে ওকে ছাড়া ভালো নেই তা ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, কিন্তু তারপরও নীরবের কাছে তুলিকে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগে। তুলিকে দেখলেই অজানা এক শান্তিতে মন ভরে যায়। তুলি কলেজ থেকে সেতুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। সামনে তাকিয়ে নীরবকে দেখে চমকে তাকালো। এই 3 মাসের মধ্যে আজ প্রথম দর্শন পেল নীরবের। অভিমানী কান্নারা দলা পাকিয়ে আসছে তুলির। এতদিন না কোনো খোঁজ খবর নিয়েছে, না দেখা করেছে, না ফোন দিয়েছে, তাহলে আজ কেন আসছে উনি। বলবো না কথা আমি। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তুলির। নীরবকে সামনে আসতে দেখে বুকের ভিতর দুরুদুরু করছে তুলির। নীরব সামনে এসে দাঁড়ালো, চোখ নামিয়ে নিল তুলি। কেমন আছিস তুলি। ভালো। তুমি। এই তো ভালো আছি।
নীরবের ভালো আছি কথাটা যেন তুলির কষ্ট হাজার গুণে বাড়িয়ে দিল। নীরব ওকে ছাড়া সত্যিই ভালো আছে? কিন্তু নীরবের চোখ মুখ দেখে তো তা মনে হচ্ছে না। শুকিয়ে গেছে আগের থেকে অনেক, চোখে হালকা কালি পড়েছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তারপরও নীরবকে মারাত্মক রকমের সুন্দর লাগছে তুলির কাছে। এই ছেলেটাকে মাঝে মাঝে ইচ্ছা হয় শার্টের কলার টান দিয়ে বলি, এই ছেলে এত জ্বালান কেন আমাকে, এত পোড়ান কেন আমাকে? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারি না বুঝেন না আপনি? আপনাকে দেখলে কতগুলো হার্টবিট মিস করে আমার বুঝেন আপনি? আপনাকে দেখলে যে আমার ভয়ঙ্কর কিছু করে ফেলতে ইচ্ছা হয় সে কথা কি জানা আছে আপনার? কিছু কথা ছিল তোর সাথে। ফ্রি আছিস? নীরবের কথায় ধ্যান ভাঙে তুলির। সামনে তাকিয়ে কিছুক্ষণ ভেবে আমতা আমতা করে বলে তুলি, হ্যাঁ ফ্রি আছি। বলো কি বলবে? এইখানে না চল কোন কফি স্পে গিয়ে বসি যদি তোর কোনো সমস্যা না থাকে তো। আচ্ছা চল। সেতু তুই বাসায় চলে যা, আমি চলে আসব। সেতু মাথা নাড়িয়ে চলে গেল। নীরব তুলিকে নিয়ে একটা কফি স্পে বসল। তুলির খুব অস্বস্তি হচ্ছে। এতদিন পরে দেখা কিভাবে কি রিয়েক্ট করবে বুঝে উঠতে পারছে না। আর নীরব একধানে তুলিকে দেখে নিজের তৃষ্ণা মিটাচ্ছে। নীরব হুট করে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে তুলি। সামনে মাসেই ডেট পড়েছে। তুই আসার সময় চিঠিতে লিখে আসছিস যাতে আমি মুভ অন করি, আর তুইও চেষ্টা করবি। তাই ভাবলাম তুই যদি নিজের জীবনের সামনে এগিয়ে যাস তো আমি কেন নয়। আর মাও খুব জোরাজোরি করছিল বিয়ের জন্য, তাই ভাবলাম করে নেই বিয়েটা, এখন বয়সও হয়ে যাচ্ছে। নীরবের কথা শুনে তুলি যেন আকাশ থেকে পড়ল। নীরব বিয়ে করছে তাও 3 মাস না যেতেই, এইটা কিভাবে সম্ভব? তাহলে সবকিছু মিথ্যা ছিল। ওদের প্রেম, খুনসুটি, একসাথে এতটা সময় কাটানো সবকিছু মাত্র 2-4 দিনের প্রেম ছিল। তুলির কষ্টে অভিমানে চোখে অশ্রুরা এসে ভর করেছে। মনে হচ্ছে বুকে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তুলির। নীরব আর চোখে সব খেয়াল করলেও কিন্তু কিছু বলল না। ওর কষ্টের কাছে এইটুকু কষ্ট কিছুই না। যে মানুষটা ওর হাত ধরতে চেয়েছিল আজীবনের জন্য, যাকে আগলে রাখতে চেয়েছিল বুকের মাঝে, তার উপর বিন্দুমাত্র বিশ্বাস করল না তুলি। তুলি অনেক কষ্টে নিজেকে সামলে বলল, এত অনেক ভালো কথা নীরব ভাই। শেষমেশ বিয়েটা করছো তুমি। খালামণিরও চিন্তা শেষ হবে। তো তোমার হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিবে না? অবশ্যই। তোকে পরিচয় করিয়ে দিবার জন্যই তো এইখানে নিয়ে এলাম। ও এসে পড়বে এখনই। দেখ বলতে বলতে চলে আসছে। তুলি নীরবের কথা শুনে সামনে তাকালো, দেখল অসম্ভব সুন্দরী একজন রমণী ওদের দিকে এগিয়ে আসে। মেয়েটা দেখতে সুন্দরী বলা চলে। না শুধু সুন্দরী না, অসম্ভব রূপবতীও বলা চলে। মেয়েটা নীরবের পাশে যেয়ে বসল। নীরব মেয়েটার কোমর জড়িয়ে ধরে বসল। তুলির এই দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিন ব্যথা করে উঠল। এই জায়গায় আজকে ওর থাকার কথা ছিল, ওর কোমর জড়িয়ে ধরার কথা ছিল, কিন্তু আজ অন্য কারো জায়গা হয়ে গেছে। মেয়েটা নীরবের দিকে মুচকি হাসি দিয়ে বলে উঠল, সরি, তোমাদের বেশিক্ষণ বসিয়ে রাখলাম না তো? আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। না নীলিমা, ঠিক সময়ে এসেছ। মিট মাই কাজিন তুলি এন্ড তুলি মিট মাই উড বি ওয়াইফ নীলিমা। তুলি হালকা হেসে বলল, বাহ, আপু দেখতে খুবই মিষ্টি। তোমাদের দুজনকে খুব মানিয়েছে। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি আসছি। তুমিও খুব মিষ্টি মেয়ে তুলি। আর একটু বসো না, কিছুক্ষণ থেকে আমরাও বের হয়ে যাব। হ্যাঁ তুলি বসো, আর 5 মিনিট। আমি তোকে নামিয়ে দিব। না নীরব ভাই, আমি একা চলে যেতে পারবো। অভ্যাস হয়ে গেছে আমার। একদম চুপ তুলি। তোকে আমি নামিয়ে দিব ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। নীরবের জোড়াজুড়িতে আর না করতে পারল না তুলি। কিন্তু ও এইখান থেকে বাঁচার জন্যই যেতে চাচ্ছিল। নীরব থামিয়ে দিল। মন চাচ্ছে নীরবের মাথা ফাটিয়ে দিতে। আমার যে কত কষ্ট হচ্ছে তা কি বুঝে নাওনি? পৃথিবী সব সহ্য করতে পারবে, কিন্তু ওর নীরবের সাথে কাউকে সহ্য করতে পারবে না। রাগে দুঃখে চোখে পানি চিকচিক করছে তুলির, কিন্তু না, ও কান্না করবে না। ওনাদের নিজের চোখের পানি দেখাবে না।
কান্না দেখলে নীরব ভাই বুঝে যাবে যে তুলি এখনো উনাকেই ভালোবাসে, এক ফোঁটাও সামনে এগোতে পারে নাই, এখনো উনাতেই আটকে আছে। নীরব তুলিকে ওর বাসার সামনে নামিয়ে দিল। তুলি কিছু না বলেই এক দৌড়ে সেখান থেকে চলে গেল। পিছন ফিরে তাকানোর সাহস আর ওর হলো না। ফিরলে হয়তো দেখতো কেউ একজন মুচকি হাসছে। নীরব মেয়েটা কি মিষ্টি রে, দেখলেই মনে হয় গালটা টেনে দেই। প্রথমে ঢুকে যখন দেখলাম মনে হচ্ছিল কোনো বাচ্চা মেয়ে আমার সামনে বসে আছে। নীরব মুচকি হাসল। তা দেখে নীলিমা আবার বলল, মেয়েটা বাচ্চা নীরব, ওকে কি এতটা কষ্ট দেওয়া ঠিক হচ্ছে? মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। আমার সাথে যখন পরিচয় করিয়ে দিলি ওর মুখটা দেখার মতো ছিল, চোখে পানি চিকচিক করছিল, মনে হচ্ছিল এখনই কেঁদে দিবে। মানলাম তোকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু ওর বয়সই বা কতটুকু আর বুঝেই বা কতটুকু। তুই চিন্তা করিস না নীলি, আমি ওকে সামলে নিব। তোকে অনেক ধন্যবাদ রে আমাকে এতবার হেল্প করার জন্য। পাগল নাকি তুই? ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের হেল্প করব না তো কার করব? যাই হোক, ঝামেলা মিটিয়ে তুলিকে খুব তাড়াতাড়ি কাছে টেনে নেয়। আর যখনই কোনো হেল্প লাগবে জাস্ট একটা ফোন দিবি। আচ্ছা, এখন আমি আসি রে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ নীলি। নীরব ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে বসে তুলির কথা ভাবল। মেয়েটা যে এখন কেঁদে কেটে বুক ভাসাবে তা ওর অজানা নয়, কিন্তু এতটুকু কষ্ট তো ওর অনুধাবন করা দরকার ছিল। না হলে বুঝতো কিভাবে যে নীরবকে ও কি পরিমাণ ভালোবাসে। তুলি রুমে যেয়ে দরজা লাগিয়ে ঠেস মেরে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল। এত যন্ত্রণা কখনো হয়নি তুলির, আজ যেমন হচ্ছে। মনে হচ্ছে ধারালো ছুরি দিয়ে নিজেকে আঘাত করে শেষ করে ফেলতে। আত্মহত্যা মহাপাপ না হয়, আর তুলির সেটা করতেই ইচ্ছা হচ্ছে। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না। কি করে পারল নীরব তুলিকে এত সহজে ভুলে যেতে? কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পড়ল তুলি। ক্রিং 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 ফোনের আওয়াজ পেয়ে তুলি লাফ দিয়ে উঠল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। স্ক্রিনে রায়নার নামটা দেখে নিজেকে যতটুকু সম্ভব স্বাভাবিক করে তুলি ফোন ধরে বলল, কেমন আছিস রায়না? আমি তো ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সত্যিই কি ভালো আছিস? তুলি কান্না চেপে জবাব দিল, হ্যাঁ রে। আচ্ছা, বাদ দেয় আমার কথা, তোর কথা বল। কি খবর তোর? আমার আর রাকিবের বিয়ে ঠিক হয়েছে রে। কি বলিস? সত্যি? হ্যাঁ রে, সত্যি। অবশ্য সব নীরব ভাইয়ের জন্যই হয়েছে। ভাই হেল্প না করলে এত তাড়াতাড়ি সব সম্ভব হতো না। ওহ আচ্ছা, তো কিভাবে হেল্প করলো উনি? সে এক বিরাট কাহিনী। রাকিবকে কবে থেকেই বলছিলাম ভাইকে জানাতে, কিন্তু ওর একই কথা, ভীষণ ভয় পায় ও ভাইয়াকে। শেষমেশ অনেক কিছু বুঝিয়ে ভাইয়ের সাথে কথা বলতে পাঠিয়েছি। ভয় পাওয়ারই কথা, তোর ভাইটা তো শুধু ভাই না, আজ তো একটা জল্লাদ। জল্লাদকে তো ভয়ই পাবে, তাই না? তুলির কথা শুনে রায়না জোরে হেসে দিল আর বলল, কার ভাই দেখতে হবে না? হ্যাঁ দেখছি তো, যেমন খাটাস ভাই তার তেমনই খাটাস বোন। আচ্ছা, তো কনভিন্স কেমনে করলো তোর খাটাস ভাইকে রাকিব ভাই? শুন তাহলে। 1 মাস আগের ঘটনা। রাকিব নীরবকে একটা রেস্টুরেন্টে ডেকেছে দরকারি কথা আছে বলে। রাকিব ঘামতে ঘামতে শেষ, কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। আর নীরবও কেমন রিয়েক্ট করবে জানা নেই। এসব ভাবতে ভাবতেই নীরব চলে এলো। এসে রাকিবের মাথায় টোকা দিয়ে বলল, কি রে বেটা, এত জরুরি তলব? কেস টেস খাইছস নাকি কোনো? দূর দোস্ত, কেস খামু কেন? তোর লগে কি একটু টাইম কাটাইতে পারি না? হাজার হোক তুই আমার জানে জিগার দোস্ত। দেখ, এত ভনিতা করার দরকার নাই, যা বলার বলে ফেল। আমার বেশি একটা টাইম নাই। সো কুইক। নীরবের কথা শুনে ঢোক গিলল রাকিব। কি দিয়ে যে কি শুরু করবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, যে কথাটা কমু মামা ওইরা শুই না, আমারে মাইরা হসপিটালে পাঠাইস না। আমার জীবনের একটা সত্যি কথা মামা, তোরে আমি অনেক ভয় পাই। নীরব ব্রু কুচকে জিজ্ঞেস করল, এখন কি বলবি কিছু? নাইলে আমি উঠলাম। চেতস কেন মামা? কইতেছি তো, জলদি বল।
আমি তোর বোন রায়নারে অনেক ভালোবাসি দোস্ত, বিয়ে করতে চাই। রায়না আঙ্কেল আন্টিরে বলার সাহস পাইতেছে না। তুই যদি একটু হেল্প করস দোস্ত, অনেক উপকার হয়। নীরব রাকিবের কথা শুনে কিছুটা চমকাল। রাকিব ওর বোনকে ভালোবাসে অথচ ও কিছু টের পেল না। যাই হোক, রাকিব খুব ভালো ছেলে, তার নীরব ভালোভাবেই জানে। রাকিব যে ওর বোনকে খুশি রাখবে তা নীরবের ভালো করেই জানা আছে। নীরব একটা গম্ভীর ভাব নিয়ে বলল, আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। যদি কোনোদিন আমার বইনের চোখ থেকে পানি পড়ে তোরে খালে চুবামু বেটা। রাকিব নীরবের কথা শুনে লাফ দিয়ে যেয়ে জড়িয়ে ধরল নীরবকে। দোস্ত আমি জানতাম তুই না করবি না। তুই যে আমার জানে জিগার দোস্ত তা প্রমাণ কইরা দিলি। ভুর বেটা ছাড়, তোর আচরণ আমার অনেকটা গেটা এক লাগে। তুই সত্যিই সব দিক দিয়ে পুরুষ তো? আমার তো সন্দেহ লাগে। দেখ আগে ভাগে কইয়া দে, কোনো সমস্যা থাকলে বইন বিয়ে দিমু না। রাকিব নীরবের কথায় দুষ্ট হাসি দিয়ে বলল, আজকে তুমি যাই কও না কেন মামা, আমি রাগ করমু না। আমার আজকে আনন্দের সীমা নাই। দড়ি গিয়া মর শালা। বন্ধু এই কথা কিন্তু উল্টা কইলা শালা, কিন্তু তুমি এখন থিকা আমার আমি না। এই কথা বলে রাকিব হাসতে লাগল। রায়না নীরবের চাচাতো বোন হয়। নীরবের পর চাচা চাচির সাথে কথা বলে সব ঠিক করল। এতক্ষণ রায়নার কথা শুনে তুলি অট্টহাসিতে ফেটে পড়ল। কতদিন পরে যে এত হাসল নিজেও জানে না। নীরবকেও যতটা ফাজিল ভাবে তার চেয়ে মারাত্মক রকমের ফাজিল ও। রায়না তুলিকে বলল, দেখ তুলি, আমার বিয়ে তোকে অ্যাটলিস্ট 4-5 দিন আগে তো আসতেই হবে। আমার সব ফাংশন অ্যাটেন্ড করতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে? রায়না আমার কথা তো শুন। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আসতে হবে, ব্যাস আসতেই হবে। তুলি আর না পেরে বলল, আচ্ছা বাবা আসবো। এখন খুশি? হ্যাঁ অনেক খুশি। তুলি ফোন রেখে ভাবল ওখানে গেলে মানে নীরবের সামনে বারবার পড়া। যতই ও নীরবের থেকে দূরে যেতে চায় ততই যেন কাছে চলে যায়। আল্লাহ পাক এই কেমন নিয়তি লিখে রেখেছে ওর কপালে। যা হওয়ার হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। অনেকক্ষণ কান্নাকাটি করার ফলে প্রচণ্ড মাথা ধরেছে তুলির, তাই এখন শাওয়ার নিতে যাওয়া দরকার। তুলি উঠে ওয়াশরুমে চলে গেল। সময় পেরিয়ে রায়নার বিয়ের সময় চলে এলো। তুলিকে রায়না জোর করে বিয়ের 4 দিন আগে নিয়ে এলো। রায়নার মা বাবাও তুলিকে খুব পছন্দ করে। ওনার ভাই যে কেন তুলিকে পছন্দ করে না তা ভেবে পায় না রায়নার বাবা। তুলি আসাতে ওনারা অনেক খুশি হলো। রায়নার মা বাবার নাম রাশেদ সাহেব আর রাশিদা বেগম। কি সুন্দর মিল দুইজনের নামে, তাই না? রাশেদ সাহেব তুলিকে দেখে বলে উঠল, তুলি মা তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তা কেমন আছো মা? জি আঙ্কেল আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ মা ভালো আছি। রাশিদা বেগম তুলিকে যেয়ে জড়িয়ে ধরে বলল, মা কেমন আছিস তুই? কবে থেকে তোকে দেখি না বল। একটু এসে তো দেখা করা যায় এই মাটার সাথে নাকি? আন্টি সরি, আসলে কলেজ নতুন জব সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এখন আমি আমার আন্টির কাছে চলে এসেছি, এখন এতগুলো ভালোবাসা দিব। তুলি রাশিদা বেগমকে জড়িয়ে ধরে আদরমাখা কণ্ঠে বলল। রাশিদা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে বলল, যা এখন ফ্রেশ হয়ে নে। সন্ধ্যায় আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এখন একটু রেস্ট নিয়ে নেয়। আচ্ছা আন্টি। মেহেদি, সঙ্গীত, হলুদ আর বিয়ে এই নিয়ে 4 দিনের প্রোগ্রাম। এতগুলো দিন নীরব ভাইয়ের সামনে থাকতে হবে ভেবেই তুলির গলা শুকিয়ে যাচ্ছে। নীরব ওর সামনে এলেই পুরনো ব্যথাগুলো জেগে উঠবে। তুলি মনে মনে ভাবছে যত কিছুই হোক আমি নীরব ভাইয়ের সামনেই যাব না, তাহলেই হলো। ভাবতে ভাবতে হুট করে নীরবকে সামনে দেখে তুলি চমকে উঠে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই উক্তিটা পুরো মিলে যায় তুলির সাথে কেন জানি। নীরব তুলিকে ওর দিকে ফেলফেল করে তাকিয়ে থাকতে দেখে বলে,
আমি কি আগের থেকে অনেক সুদর্শন হয়ে গেছি নাকি? এমনভাবে তাকিয়ে আছিস যেন এখনই আমার চরিত্র হরণ করবি। অবশ্য আমি মানুষটাই এমন যে মেয়েরা একবার দেখলে চোখ সরাতে পারে না। তুলি নীরবের কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিল। এই লোকটা আসলেই একটা মুখকাটা, যা মুখে আসে তাই বলে। একটু ভাববেও না যে আমি কত লজ্জা পাচ্ছি। কি সব লুচু লুচু কথাবার্তা বলছে ফাজিল লোক একটা। ইচ্ছে করে আমাকে সবসময় লজ্জা দিবে। নীরব তুলির ভাবনা দেখে চুটকি বাজিয়ে জিজ্ঞেস করল, মনে মনে আমাকে বকা শেষ হলে নিচে চলেন মহারানী? মা তোর জন্য অপেক্ষা করছে নিচে। হুম চলেন। নিচে যেয়ে তুলি সালেহা বেগম আর রহমান সাহেবকে সালাম দিল। রহমান সাহেব সালামের উত্তর দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। এই মেয়েটার সাথে ওনার অনেক রাগ জমে আছে। রাগ করে না হয় কিছু কথা বলেছিল তাই বলে বাসা ছেড়ে চলে যেতে হবে? যতই কটু কথা বলুক না কেন মেয়েটাকে তো উনি কোলে পিঠে করে মানুষ করেছে। একটা পোষা পাখি পাললেও তার জন্য মায়া জন্মে যায়, আর তুলিকে তো উনি মেয়ের মতোই মানুষ করেছে। মায়া তো অনেক করে তুলিকে, উনি কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। হুট করে নীরবের মুখে এমন কথা শুনে উনি বুঝে উঠতে পারেনি যে কি করা উচিত, কিভাবে রিয়েক্ট করা উচিত, তাই এভাবে বলেছে বাবা হয়ে শাসন করতেই পারে তাই বলে বাসা ছেড়ে চলে যাবে, এটা কেমন কথা? না বলবে না উনি কথা এই মেয়ের সাথে? সালেহা বেগম তুলিকে কাছে টেনে নিয়ে বসালো আর বলল, নিজের কোনো খেয়ালই রাখিস না মনে হয়। কত শুকিয়ে গেছিস বলতো? তুলি হেসে সালেহা বেগমকে জড়িয়ে ধরে বলল, খালামনি, তুমি যে আমাকে অনেক ভালোবাসো তাই তোমার এমন মনে হচ্ছে যে আমি শুকিয়ে গেছি, কিন্তু তেমন কিছুই না, আমি একদম ঠিক আছি। ফিট এন্ড ফাইন। তুলি শাওয়ার নিয়ে রেডি হতে লাগলো। আজকে মেহেদি প্রোগ্রাম। তুলি একটা সবুজ শাড়ি পরেছে, হালকা কিছু গয়না পরেছে, হালকা সিম্পল মেকআপ করেছে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়েছে, ব্যাস আর কিছু না। এতেই যেন তাকে পরীর মতো লাগছে, যে কেউ দেখলেই বলে উঠবে অসম্ভব রূপবতী একজন মেয়ে। তুলি নিজেকে দেখে বলল, না তুলি খারাপ লাগছে না তোকে, বরং অনেক সুন্দর লাগছে। কিন্তু আফসোস যাকে দেখাতে চাই সে তো এখন অন্য কারো। এইসব ভেবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তুলির চোখ থেকে। নিপা, সুমি ডাকতে আসলে তুলি নিজের চোখের জল মুছে ওদের সাথে নিচে চলে গেল। তুলি নিচে নামতেই একজোড়া চোখ যেন আটকে গেল ওর পানে। তুলিকে দেখে নীরবের যে কতগুলো হার্টবিট মিস হলো তার কোনো ইয়ত্তা নেই। সবুজ কালার শাড়ি, গাঢ় লাল কালারের ঠোঁট, যেন তুলিকে কোনো অপসরী থেকে কম মনে হচ্ছে না নীরবের। মনে মনে নীরব বলে উঠল, এই মেয়ে আজকে আমাকে পাগল করে ছাড়বে মনে হচ্ছে। ভয়ঙ্কর রকমের কিছু করে ফেলতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর করে কেন সাজতেন হবে ওকে? তুলি নিচে নেমে নীরবকে দেখে চোখ আটকে গেল ওর। সবুজ কালার পাঞ্জাবিতে স্নিগ্ধ দেখাচ্ছে অনেক। খোঁচা খোঁচা দাড়ি, হাতে ঘড়ি, চুলগুলো অনেক গুছিয়ে সাজানো, সাথে মুখের মুচকি হাসি তো আছেই। বর্ষা রকমের একটা ধাক্কা খেল তুলি নীরবকে দেখে। ও বুঝে পায় না এই ছেলেটা এত সুন্দর কেন। দেখলেই মনের ভিতর হাতুড়ি পিটানো শুরু হয়ে যায়। এসব যখন ভাবছিল তখন নীরব এসে গম্ভীর গলায় বলল, আর কখনো যদি লাল লিপস্টিক দিয়েছিস তো একদম কামড় দিয়ে ঠোঁট কেটে ফেলব। ফাজিল মেয়ে একটা, মাথাটা নষ্ট করে দিল। নীরবের কথা তুলির মাথার উপর দিয়ে গেল। কি বলে গেল এটা কামড় দিবে মানে? বুঝতে পেরে তুলির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অসম্ভব রকমের লুচু ছেলে একটা। লজ্জায় লাল নীল হতে হতে স্টেজে চলে গেল তুলি। স্টেজে সবাই বসে মেহেদি পড়ছে। এর মধ্যে রাকিবের ফোন এলো। নিপা দুষ্টুমি করে রায়নার থেকে ফোন কেড়ে নিয়ে পিক করে লাউডস্পিকার দিল। জানবে কি একটু ভিডিও কলে আসো না? তোমার হাতের মেহেদিতে আমার নামটা খুব দেখতে ইচ্ছা হচ্ছে, সাথে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা হচ্ছে। মিস করছি খুব। রাকিবের কথা শুনে নিপা জোরে হেসে দিয়ে বলল, ভাইয়া শালির সাথে এই টাইপ কথা বললে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? রাকিব বেকুব বনে গেল। তারপর হেসে বলল,
শালি তো হিসাবে আধা ঘরওয়ালি হয়, তাই না? তো একটু আকটু বলা যায় কি বলো শালিকা? নিপাসহ বাকি সবাই সশব্দে হেসে দিল। তুলি হেসে দিয়ে বলল, নিপা কি করছিস এখন? দিয়ে দেয় ফোনটা। বেচারা রাকিব ভাই পড়ে বউয়ের সাথে কথা বলতে না পেরে দুঃখে ঘুমের ট্যাবলেটই না খেয়ে ফেলে। এই বলে সবাই হাসিতে যোগ দিল। নীরব দূর থেকে দাঁড়িয়ে তুলির হাসি দেখতে লাগল। এই মেয়েটাকে তার জীবনে চাই যে কোনো মূল্যে। এত মিষ্টি হাসি দেখে নিশ্চিন্তে আজীবন কাটিয়ে দেওয়া যাবে। ইস, এত সুন্দর করে কেন হাসতে হবে মেয়েটাকে? ওর হাসি দেখে যে একজনের মনের ভিতর তোলপাড় করে উঠে তা কি ও জানে না? তুলি হাসতে হাসতে হঠাৎ নীরবের দিকে চোখ পড়ে। দেখে নীরব একধানে ওর দিকে তাকিয়ে আছে। নীরবের চোখে মুখে এক অজানা মাতাল করা চাহনি চোখে পড়ছে তুলির। মনে হচ্ছে কতদিনের তৃষ্ণার্ত পথিক তার তৃষ্ণা মিটাচ্ছে। কি যে ভাবছি আমি, উনি কেন আমাকে দেখবে? উনার তো এখন নীলিমা আছে যাকে উনি মনে প্রাণে ভালোবাসে। একটা চাপা অভিমানে মনটা ছেয়ে গেল তুলির। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নীরব তা দেখে ভাবল, আর মাত্র কয়েকটা দিন তুলি, তারপর তোকে আমার জন্য পার্মানেন্ট করে নিব। তোর এই অভিমান ভেঙে গুড়িয়ে দিব। এই নীরবের মনে যে শুধু তোরই বসবাস। তুলির শাড়ির কুচিটা সামান্য নিচে নেমে গেছে, তাই ভাবল উপরে যেয়ে ঠিক করে নেই। আয়নায় দাঁড়িয়ে তুলি শাড়ি ঠিক করছিল। হঠাৎ করে নীরবকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে তাকাল। নীরব এসে দরজা বন্ধ করে দিল। তুলি ভয়ে জোরে সরে একটা ঢোক গিলল। এই আপনি দরজা বন্ধ করছেন কেন? কেউ দেখলে খুব খারাপ হবে। প্লিজ দরজাটা খুলুন। খুলব না। কি করবি? ভ্রু নাচিয়ে বলল নীরব। দেখুন। দরজা খুলুন বলছি। কাঁপা কাঁপা স্বরে বলল তুলি। নীরব তুলির সামনে এগিয়ে এলো। তুলি ভয়ে বর্ষার ঢোক গিলে বলল, দেখুন নীরব ভাই, আপনি কিছুদিন পরে কারো স্বামী হবেন। এইসব কাজকর্ম আপনার শোভা পায় না। দরজা খুলুন বলছি। এই বলে তুলি দরজা খুলতে গেলে নীরব তুলির হাত ধরে একটানে বুকের মাঝে মিশিয়ে নেয়। তুলি হঠাৎ হেঁচকা টানে অবাক হয়ে নীরবের দিকে তাকায়। বাব্বা, এত রাগ! তুলি নাক ফুলিয়ে বলল, কি বুঝাতে চাচ্ছেন বলুন তো? আমার মনে আপনার জন্য কোন ফিলিংস নেই, আর আপনারও নেই জানি। নিজে একজনের হবু বর হয়ে এসব করতে আপনার লজ্জা করে না? আর এটা কোন ধরনের অসভ্যতামি? নীরব দুষ্টু হাসি দিয়ে বলল, আমার বরাবরই লজ্জা কম জানিস তো। ছেলে মানুষের এত লজ্জা থাকলে আর যুগে যুগে বংশবৃদ্ধি হওয়া লাগতো না। আর কি জানি বললি আমি খাটাস, ফাজিল, লুচু, আর এখন অসভ্যরও টেক মেরে দিলি। আচ্ছা, আমার এত গুণ জানতাম না তো। এক কাজ করি, সবগুলো গুণ অ্যাপ্লাই করি, কি বলিস? অসভ্য কত প্রকার ও কি কি, চল আজকে তোকে বুঝাই। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না নীরব ভাই, আমি ওভাবে মিন করে বলি নাই। মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি তো অতিমাত্রায় ভদ্র ছেলে। নীরব তুলির অবস্থা দেখে মুচকি হেসে বলল, আর কি জানি বললি, ও হ্যাঁ মনে পড়েছে, আমার জন্য কিছু ফিল করিস না। আচ্ছা, আমি যে তোর এতটা কাছে, সমুদ্রের ঢেউয়ের মতো বুকে তোলপাড় হচ্ছে না? কিছু ফিল হচ্ছে না? তুলি কেঁপে কেঁপে উত্তর দিল, না কিছু ফিল হচ্ছে না। নীরব তুলির কোমর ধরে আরো কাছে নিয়ে গেল আর বলল, এবার? তুলি চোখ বন্ধ করে মাথা নাড়ল। নীরব বুঝতে পারছে মুখে যতই বলুক না কেন মনে মনে তুলির কেঁপে কেঁপে অবস্থা খারাপ। ওর বুকে যে তোলপাড় খুব ভালো করেই শুরু হয়ে গেছে তা নীরবের আর অজানা নয়। নীরব কিছু না বলে তুলির সামনে হাঁটু গেড়ে বসল। তুলির কোমরে একটা খুব সুন্দর পাথরের কাজ করা বিছা পরিয়ে দিল। নীরবের হাত ওর কোমরে পড়ায় তুলি কেঁপে উঠল। তুলির সুন্দর কোমরে যেন বিছাটা আরো বেশি সুন্দর মানিয়েছে। তুলির নাভির পাশে গাঢ় তিলটা দেখে নীরবের মাথা ঝাড়া দিয়ে উঠল। এখনই ছুঁয়ে দিতে ইচ্ছা হচ্ছে। নীরব তার ইচ্ছাকে মাথা থেকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়াল। তুলিকে কিছু না বলে চলে গেল।
তুলি নীরবের যাওয়ার দিকে ফেল করে তাকিয়ে রইল। এই ছেলের আগা মাথা ও কিছুই বুঝে না। ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতো চলে যায়। তুলি বিছাটায় হাত বুলালো, আসলেই অনেক সুন্দর বিছাটা, ওনার পছন্দ আছে বলতে হবে। তুলি লজ্জা পেয়ে মুচকি হাসলো আর ভাবল, ইস, এই ছেলেটাকে যদি ওর জীবনে পেত, জীবনটা না জানি আরো কত রঙিন হতো। পরদিন সঙ্গীতে সবাই একে একে নেচে গিয়ে পারফর্ম করল। এখন সবাই নীরবকে ধরল গান গাওয়ার জন্য। নীরবের গানের গলা অনেক ভালো। নীরব প্রথমে রাজি না হলেও পরে সবার জোরাজোরিতে রাজি হলো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি, আমি ভুলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি। নীরবের গান শেষ হলে তুলির মনে হলো নীরব তুলিকে নিয়ে এই গান গেয়েছে, তুলির উপর অভিমান করে এই গান গেয়েছে। নীরব পুরো গান গাওয়ার সময় তুলির দিকেই এক নজরে তাকিয়েছিল। তুলির চোখে পানি চিকচিক করছে। এত আবেগ এত আদর দিয়ে গানটা গেয়েছে নীরব, তুলির অজান্তেই ওর মনের মধ্যে সূক্ষ্ম ব্যথা অনুভূত হচ্ছে। কিন্তু উনি আমাকে নিয়ে কেনই বা গান গাবে, উনার তো এখন নীলিমা আছে। এবার আর বাদ মানল না, ঠুস করে জল গড়িয়ে পড়ল তুলির চোখ থেকে। তুলি অন্য সাইডে চলে গেল। তুলি যখন কান্নায় ব্যস্ত তখন পিছনে কারো আভাস পেল। পিছন ফিরতে নিলেই ধাক্কা খেল কারো সাথে তুলির, আর বুঝতে বাকি নেই এটা নীরব ছাড়া আর কেউ না। এই মাতাল করা ঘ্রাণ যে নীরব ছাড়া আর কারো না, সেটা তুলি খুব ভালোভাবে জানে। নীরবের মাতাল করা ঘ্রাণ তুলির কাছে অসাধারণ লাগে। তুলিকে কান্না করতে দেখে নীরবের বুকে মোচড় দিয়ে উঠল। আলতো হাতে তুলির চোখের পানি মুছে দিল। তুলির চোখে চুমু খেল। তুলি আবেশে নীরবের শার্ট খামছে ধরল। নীরব তুলিকে বুকে জড়িয়ে নিল। তুলি মনে মনে ভাবল, আজীবন যদি এভাবেই উনার বুকে থাকতে পারতাম। একে একে বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ রায়নার বিয়ে। রায়নাকে আজকে কোনো পুতুলের থেকে কম লাগছে না, অনেক বেশি সুন্দর লাগছে। তুলি ঠেস মেরে বলল, বাহ, তোকে যা লাগছে না আজকে। রাকিব ভাই দেখে না জানি আবার ফিট হয়ে যায়। আজকে শিওর থাক, রাকিব ভাই তোকে ভালোবাসার সাগরে ডুবিয়ে মারবে। তুলির কথা শুনে রায়না প্রচুর লজ্জা পেল আর বলল, বলে নে এখন যা বলার, একদিন আমারও টাইম আসবে। দেখে নিস, তখন আমিও তোকে সেই পচান পচাবো। হাসি ঠাট্টার মধ্যেই সবাই বর এসেছে বলে চেঁচিয়ে উঠল। তুলি রায়নাকে নিয়ে স্টেজে নামল। নীরব তুলিকে দেখে ওর পা দুটো যেন জমে গেল, এত সুন্দর লাগছে মেয়েটাকে। লাল কালারের সারারা পরেছে, কিন্তু আজকে ঠোঁটে লাল লিপস্টিক দেয়নি, হালকা কালারের লিপস্টিক দিয়েছে। চুলগুলো কার্ল করেছে হালকা, তাতেই যেন ওর রূপ উপচে পড়ছে। নীরব চোখ ফেরাতে পারছে না। নীরবকেও কোনো অংশে কম লাগছে না। ব্ল্যাক কালারের পাঞ্জাবিতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাতাল করা ঘ্রাণের পারফিউম দিয়েছে একটা। তুলি তো নীরবকে দেখে হার্ট অ্যাটাকই হয়ে যাচ্ছে, যেন এমন অবস্থা। ইস, এই ছেলেটাকে দেখলে পাগল পাগল লাগে কেন এত। সব মেয়েগুলো চিবিয়ে খাচ্ছে ওনাকে, মন তো চাচ্ছে মেয়েগুলার মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলি আর ওনাকে খালের পানিতে চুবাতে পারলে একটু শান্তি লাগতো। বেটা খাটাস একটা, সবাইকে দেখাতে হবে যে দেখো আমি কত সুন্দর। তুলি মুখ ভেঙচি মেরে মনে মনে বলে উঠল। হুট করে তুলি নীলিমাকে দেখল। সাথে সাথেই তুলির মন ভীষণ খারাপ হয়ে গেল। তুলি পাশ কাটিয়ে যেতে নিলে নীলিমা ডেকে উঠে তুলিকে, তুলি, কেমন আছো? আর আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছিলে কেন? কই না তো আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, পাশ থেকে একজন বলে উঠল। আরে এইটা কি নীরবের সেই তুলি? নীলিমা মুচকি হেসে মাথা নাড়ল। রায়হান আবার বলে উঠল, বাহ, নীরবের কাছে তোমার যেমন বর্ণনা শুনেছি তুমি তার থেকে অনেক বেশি সুন্দরী। সরি তুমি করে বললাম।
তুমি আমার থেকে অনেক ছোট হবে তাই তুমি করে বললাম। তুলি ঠিক চিনতে পারল না লোকটাকে। নীলিমা হেসে জবাব দিল, তুলি মিট মাই হাজবেন্ড রায়হান। আর রায়হান তুমি তো তুলিকে চিনেই গেছো তাই আর কি পরিচয় দিব। তুলি যেন আকাশ থেকে পড়ল নীলিমার কথা শুনে। হাজবেন্ড মানে তাহলে ওই দিন যে নীরব বলল নীলিমা ওনার হবু বউ। নীলিমা তুলির অবস্থা বুঝতে পেরে বলল, ও আচ্ছা বুঝতে পেরেছি। তোমার আর নীরবের মধ্যে সব ঠিক হয়নি। আর পাগলটাও কিছু বলেনি তোমাকে? আমি কত করে বললাম সব ঠিক করে নেই, শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছিস, মেয়েটাকেও দিচ্ছিস। আমি নীরবের ভার্সিটি ফ্রেন্ড। আমি রায়হান, নীরব এক ভার্সিটিতে পড়তাম। ওইখান থেকেই রায়হানের সাথে আমার প্রেম, ভালোবাসা, অতঃপর বিয়ে। নীরব ওই দিন তোমার সাথে নাটক করেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসলে তুলি ভালোবাসা খুব নাজুক একটা ফিলিংস। তুমি নীরবকে না বলে বাসা থেকে চলে গিয়েছিলে, নীরব অনেক বেশি কষ্ট পেয়েছিল। আমরা যাকে ভালোবাসি তাকে অনেক বিশ্বাসও করতে হয়, না হয় ভালোবাসায় ফাটল ধরে। বিশ্বাসটা আসল ভালোবাসায়। তোমার নীরবকে বিশ্বাস করা উচিত ছিল। যে মানুষটা তোমার হাত ধরে আজীবন কাটিয়ে দিতে চেয়েছে, তোমাকে আজীবন ভালোবাসতে চেয়েছে, তাকে তুমি বিশ্বাস করতে পারোনি। তাকে কিছু না জানিয়ে তুমি চলে গিয়েছিলে, যার জন্য নীরব অনেক বেশি কষ্ট পেয়েছে। যাই হোক, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও। নীরব খুব ভালো ছেলে তুলি। ওর জীবনে তুমি ছাড়া আর কেউ কখনো ছিল না। তুলি সব শুনে কান্নায় ভেঙে পড়ে। ও আসলে নিজের অজান্তে নীরবকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু মনের ভিতর অজানা এক ভালো লাগা কাজ করছে ওর, নীরব শুধু ওরই আছে এই কথা ভেবে। কিন্তু লোকটাকে কি সাধে খাটাস বলি? আসলেও একটা খাটাস। আমি না হয় ভুল করে ফেলেছি তাই বলে এত বড় শাস্তি দিবে? আমার যে কত কষ্ট হচ্ছিল তার কোনো হিসাব আছে ওনার কাছে? নীরব দূর থেকে দাঁড়িয়ে তুলিকে দেখল ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। নীরব ইশারা দিয়ে জিজ্ঞেস করল, কি? তুলি ইশারা দিয়ে বুঝালো, কিছু না। নীরব আবার কথায় ব্যস্ত হয়ে পড়ল। তুলির খুব হাঁসফাঁস লাগছে তাই ভাবল উপরে যেয়ে একটু ফ্রেশ হয়ে নিবে। উপরে গিয়ে দেখল রহমান সাহেব বিছানায় শুয়ে আছে আর ছটফট করছে। তুলি দৌড়ে রহমান সাহেবের কাছে গিয়ে বলল, খালু কি হয়েছে আপনার? এমন করছেন কেন? খুব বেশি খারাপ লাগছে? ডাকবো সবাইকে? রহমান সাহেব তুলির হাত থেকে হাত ছাড়িয়ে নিল। তুলি এবার রেগে বলল, খালু আপনার যা রাগ করার পরে করবেন। এখন যদি আর একবার রাগ দেখিয়েছেন তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি সবাইকে ডাকছি। রহমান সাহেব যেন বোকা বনে গেল তুলির ধমকে। কিন্তু আস্তে করে বলে উঠল, না, কাউকে ডেকো না। খামাখা বিয়ের মজাটা নষ্ট হবে। তুমি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে? আমার বুকে প্রচণ্ড ব্যথা করছে। তুলি তাড়াতাড়ি করে রহমান সাহেবকে নিজের উপর ভর দিয়ে দাঁড়া করিয়ে হসপিটালে নিয়ে গেল। খবর শুনে নীরব, সালেহা বেগম আরও বাকি সবাই হসপিটালে চলে এলো। ডাক্তার বের হয়ে বলল, পেশেন্ট এখন ডেঞ্জার মুক্ত। মাইনর একটা হার্ট অ্যাটাক হয়েছে। যদি এই মেয়েটা তুলিকে দেখিয়ে টাইম মতো না আনতো তাহলে বড় কিছু হয়ে যেতে পারত। বাকিটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। সালেহা বেগম তুলির কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী মাটা, তোকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ছি খালামনি, কি বলছো এসব? আমি তোমাদের মেয়ে না। নিজের বাবার এমন অবস্থায় সাহায্য করব না তো কি করব শুনি? নীরব তুলির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। তুলি নীরবকে আশ্বাস দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। রহমান সাহেব সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। তুলি হসপিটালে থাকাকালীন রহমান সাহেবের অনেক যত্ন করেছে। সময় মতো ওষুধ খাওয়ানো, সঠিক টাইম মতো খাবার খাওয়ানো, সবই করেছে তুলি এই কয়দিন। নীরবের সাথে দেখা হলে দুজনই আর চোখে দুইজনের দিকে তাকিয়ে চলে যেত। বাসায় ফেরার পর তুলি ভাবল এখন তার চলে যাওয়ার সময় হয়েছে। তাই সালেহা বেগমকে বলল, খালামনি, খালু আল্লাহর রহমতে সুস্থভাবে বাসায় ফিরে এসেছে, এখন আমার যাওয়া দরকার।
কিন্তু যে কোনো দরকারে আমাকে বলবে খালাম্নি, ঠিক আছে? আমি এক দৌড়ে চলে আসব। সালেহা বেগম মন খারাপ করে বলল, না গেলে হয় না মা, তোর খালু একটু সুস্থ হয়ে নেক, আমি ওনার সাথে কথা বলবো। তুই যাস না মা, আমি ভীষণ একা হয়ে যাই রে। তোকে ছাড়া আমার খুব একা লাগে মা। সারা জীবন কোলে পিঠে করে তোকে মানুষ করেছি, তার কি কোনো দাম নেই? এই বলে সালেহা বেগম কান্নায় ভেঙে পড়ল। ছি খালাম্নি, কি বলছো এসব? নিজের বাবা মাকে তো কখনো দেখিনি। তোমাদের ছোট থেকে বাবা মা ভেবে এসেছি। তোমারা ছাড়া আমার কে আছে বল? আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, মাঝে মাঝেই আসবো তোমাদের খোঁজ খবর নিতে। সালেহা বেগম কান্না থামিয়ে বলল, তোর খালু তোকে অনেক স্নেহ করে, হয়তো বলতে পারে না। মানুষটা এমনই জানিস, খুব রিজার্ভ, কাউকে মনের কথা বুঝতে দিবে না। নীরবটাও ঠিক তোর খালুর মতোই হয়েছে। তুলি ছলো ছলো চোখে বলে উঠল, আমি জানি খালাম্নি, খালু আমাকে অনেক ভালোবাসে। আমিও উনাকে বাবার মতোই মানি। অনেক শ্রদ্ধা করি। সালেহা বেগম তুলির দিকে কথা ছুড়ে দিল। আর নীরব, ওকে ভালোবাসিস না? তুলির নীরবতাই অনেক কিছু বুঝিয়ে দিল সালেহা বেগমকে। উনি তুলির চুপটি দেখে আর কোনো কথা বাড়াল না। হালকা গলায় বলল, তোর খালুর কাছে চল, ওনাকে বলে তারপর চলে যাস। কিছু বলবো না। তুলি সালেহা বেগমের কথা ফেলতে পারল না। ওনার সাথে চুপচাপ খালুর রুমে গেল। রহমান সাহেব বিশ্রাম করছিল, তুলি আর সালেহা বেগমকে একসাথে দেখে উঠে বসল। তুলি দূরে দাঁড়িয়ে হালকা গলায় বলে উঠল, খালু আমি তাহলে আসি। নিজের খেয়াল রাখবেন, আর সময় মতো ওষুধগুলো খাবেন। রহমান সাহেব তুলির কথা শুনে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তো কোথায় যাওয়া হচ্ছে শুনি? খালু আমরা কিছু বান্ধবী মিলে একসাথে থাকি, ওখানেই যাচ্ছি। তুলির কাঁপা কাঁপা স্বর শুনে রহমান সাহেব ধমকে উঠে বলল, এক থাপ্পড়ে সব কয়টা দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে, বেশি বড় হয়ে গেছো তাই না? ওইবার কিছু বলিনি বলে ভেবো না এইবারও কিছু বলবো না। কোথাও যাওয়া হচ্ছে না তোমার। তুলি ধমক শুনে কেঁদে দিল। রহমান সাহেবের তুলির কান্না দেখে বুকে কেমন জানি করে উঠল। বেশি বকে দিল নাকি মেয়েটাকে? আল্লাহর স্বরে বলে উঠল, সে কি মা, কাঁদছিস কেন? বেশি বকে দিয়েছি? থাক, কান্না করিস না মা, আর বকবো না। বুড়ো হয়ে গেছি তো, মাথায় একটু খিটখিটে মেজাজ হয়ে গেছে। এই যে কানে ধরছি দেখ। তুলি কান্না করতে করতে লাফিয়ে যেয়ে রহমান সাহেবের বুকে লুটিয়ে পড়ল। রহমান সাহেব তুলির মাথায় হাত বুলিয়ে আদরমাখা কণ্ঠে বলল, এই বুড়ো বাপটাকে কি মাফ করা যায় না মা? না বুঝে শুধু ছোটরাই ভুল করে না, অনেক সময় বড়রাও ভুল করে ফেলে। আমিও ভুল বুঝেছিলাম মা, মাফ করে দেয় আমাকে। তুলি রহমান সাহেবের দুই হাতের তালুতে চুমু খেল। কান্না মাখা কণ্ঠে বলল, বাবা হয়ে মেয়ের কাছে মাফ চাইতে হয় না, মেয়ের মাথায় হাত রেখে দোয়া দিতে হয়। আপনি আমার বাবা, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আর কখনো আমার কাছে মাফ চাইবেন না, শুধু দোয়া দিবেন। আপনি সেদিন অসুস্থ হয়ে যখন ছটফট করছিলেন, আমার মনে হচ্ছিল আমার পুরো দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছে। অনেক ভালোবাসি আপনাকে আর খালাম্নিকে। মা বাবাকে হারিয়েছি, আপনাদের হারানোর ক্ষমতা নেই আমার। রহমান সাহেব তুলির চোখ মুছে দিয়ে বলল, সালেহা, আমার মেয়েকে আমার কাছে রাখার পার্মানেন্ট ব্যবস্থা করো, যাতে মেয়ে চাইলেও যেতে না পারে। আমার নীরবের জন্য তুলির চেয়ে ভালো মেয়ে কেউ হতেই পারবে না। আমার নীরব আর তুলির বিয়ের ব্যবস্থা করো। সালেহা বেগম প্রাণখোলা হাসি হেসে মাথা নাড়ল। আজকে ওনার মন খুশিতে ভরে গেছে। নীরব দরজার বাহিরে থেকে সবকিছু দেখল। খুশির বন্যা বয়ে যাচ্ছে ওর মনে। বাবা এত সহজে মেনে নিবে কখনো কল্পনাও করেনি নীরব। এবার আর তুলিকে আপন করে নিতে কোনো বাধা নেই। তুলি শুধু নীরবেরই থাকবে আজীবন। তুলি হুট করে নীরবের ছায়া আয়নায় দেখতে পেল। মনে মনে ভাবল, ওহ তাহলে লুকিয়ে লুকিয়ে সব শুনছে। না, এত সহজে রাজি হবে না ও। এই খাটাসটা কম কষ্ট দেয়নি ওকে, এইবার আমিও মজা দেখাবো ওনাকে।
বেটা এখন হাড়ে হাড়ে টের পাবে তুলি কি জিনিস। তুলির মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সাথে সাথে বলে উঠল, খালু আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যতটুকু জানি নীরব ভাইয়ের অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। ইভেন আমাকে ওনার হবু বউয়ের সাথে পরিচয়ও করিয়ে দিয়েছিল। তাহলে ওনার সাথে আমার বিয়ে তো ইম্পসিবল। আমি অন্য একটা মেয়ের হবু বরকে তো ছিনিয়ে নিতে পারি না। তবে হ্যাঁ, আপনাদের মেয়ে হয়ে আমি এই বাড়িতে আজীবন থাকতে রাজি। তুলি এসব বলে চুপচাপ নীরবের পাশ কাটিয়ে চলে গেল। রহমান সাহেব আর সালেহা বেগম তো আকাশ থেকে পড়ল। এসব কি বলে গেল মেয়েটা? নীরবের বিয়ে? যে ছেলে তুলির জন্য পাগল প্রায় হয়ে গেছিল সেই ছেলের বিয়ে ঠিক। সবকিছু মাথার উপর দিয়ে গেল দুজনের। সালেহা বেগম নীরবের মাথায় চাটি মেরে বলল, কিরে কি বলে গেল মেয়েটা? হুম, কি গুল খেলেছিস আবার ওর সাথে? দেখ মেয়েটাকে আর কষ্ট দিস না, এইবার হাত ছাড়া হলে আর পাবি না। নীরব ঠোঁট কামড়ে হাসল। মাথা চুলকাতে চুলকাতে বলল, ও কিছু না মা, আমি সামলে নিব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। এই বলে লজ্জায় সেখান থেকে প্রস্থান নিল নীরব। কিন্তু ওর মাথায় ঢুকছে না তুলি এই কথা কেন বলল। ও যতটুকু জানে রায়নার বিয়েতে নীলিমা তুলিকে সব বলে দিয়েছে। নীলিমা নিজে আমাকে বলেছে যে ও তুলিকে সব বলে দিয়েছে। তাহলে আজ কেন এই কথা উঠালো তুলি? ওহ, তার মানে ম্যাডামের অভিমান এখনো কমেনি। যা ভাইয়া নীরব, এখন তো সুন্দরী রূপসীর অভিমান ভাঙাতে হবে। তারপরই না বিয়েতে রাজি হবে, না হয় আজীবন চিরকুমার থাকতে হবে। রহমান সাহেব কিছু না বুঝে সালেহা বেগমকে জিজ্ঞেস করল, সালেহা, কি হলো বলো তো ওদের মধ্যে? সালেহা বেগম মুচকি হেসে জবাব দিল, তুমি না আসলেই বুড়ো হয়ে গেছো। হয়েছে হয়তো দুজনের ভিতর কোনো খুনসুটি। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রহমান সাহেব সালেহা বেগমের এক হাত ধরে বলল, শরীর থেকে বুড়ো হলেও মন থেকে এখনো কিন্তু আমি তাগড়া জোয়ান। তোমার হাসিতে আমি এখনো নির্বাক হয়ে যাই, মনে হয় এখনো সেই ঝুটি করা যুবতীর হাসি দেখছি। জানো সালেহা, তোমাকে দেখলে আমার 1000 বছর বাঁচতে ইচ্ছা হয়। সালেহা বেগম স্বামীর কথা শুনে লজ্জা পেয়ে মুচকি হাসল। মনে মনে ভাবল, ইস, এই মানুষটার যদি কিছু হতো ওই দিন আমি বাঁচতাম কেমন করে। আল্লাহ, ওনার মৃত্যুর সাথে আমাকে মৃত্যু দিও। ওনাকে ছাড়া বাঁচা আমার জন্য অসম্ভব। তুলি আলমারিতে ওর কাপড় গুছিয়ে রাখছিল। হুট করে কারো হেডকা টানে চিল্লাতে নিয়ে চুপ হয়ে গেল, কারণ সেই মানুষটি তার মুখ হাত দিয়ে বন্ধ করে রেখেছে। নীরব তুলির এত কাছে, দুজন দুজনের গরম নিঃশ্বাসের উত্তপ্ত ছোঁয়া পাচ্ছে। তুলি নীরবকে দেখে ঠেলে সরাতে চাইল, কিন্তু এত বড় একজন মানুষের সাথে কি আরও পেরে উঠবে? কিছুক্ষণ ঠেলাঠেলি করে তুলি হাঁপিয়ে উঠে মুখ ফুলিয়ে নিজের ভর ছেড়ে দিল। নীরব তা দেখে ভ্রু নাচিয়ে বলল, সে সব শক্তি? এই শক্তি নিয়ে তুই আমার সাথে ফাইট করতে চাস? বাব্বা, বউ তো আমার অনেক সাহসী। খবরদার আমাকে বউ বলবেন না। কেন, হবু বউয়ের শখ মিটে গেছে যে এখন আমার কাছে এসেছেন? যান না নিজের হবু বউয়ের কাছে। নীরব তুলির কথা শুনে গা কাঁপিয়ে হেসে উঠল। তুলি নীরবের হাসি দেখে জমে গেল। সব রাগ ধুয়ে পানি হয়ে গেল। ইস, এই ছেলেটা কেন এত সুন্দর করে হাসে? ধেত ভালো লাগে না ছাই। ওনার হাসি দেখলেই আমি গলে যাই। তাহলে সারা জীবন ঝগড়া করব কিভাবে? আমার তো খুব ইচ্ছা ছিল নিজের স্বামীর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করব। কিন্তু ওনার হাসি দেখলেই তো নিজেকে পাগল পাগল লাগে, সুখ সুখ অনুভূত হয়। তুলিকে একধানে তাকিয়ে থাকতে দেখে নীরব ঠুস করে তুলির নাকে চুমু খেল। তুলি লজ্জায় মাথা নামিয়ে নিল। নীরব তুলির লজ্জা পাওয়া দেখে বলল, ইস, এইটুকু চুমুতেই এত লজ্জা? বাসর রাতে যখন সব জায়গায় চুমু বসাবো তখন কি হবে তোর? আবার নাকি ফিট হয়ে যা, সেই চিন্তায় আছি আমি। তুলি লজ্জায় কিছু বলতে পারছে না। মনে মনে হাজার বকা দিচ্ছে নীরবকে। সারাক্ষণ শুধু লজ্জা দিবে তুলিকে, লুচু ছেলে একটা। তুলি চোখ বন্ধ করে বলল, আপনাকে বিয়ে করতে আমার বই গেছে। করব না বিয়ে আমি আপনাকে। যান নিজের উঠবির কাছে যান।
তুলি সব জেনে কেন না জানার ভান করছিস বল? নীলিমা তোকে সব বলে দিয়েছে জানি। সরি। মানলাম তোর সাথে এমন করা ঠিক হয়নি, কিন্তু তুই যা করেছিস তা কি ঠিক হয়েছে একবার নিজের মনকে প্রশ্ন করে দেখ। তুলি ছলছল চোখে নীরবের দিকে তাকালো, আসলেই তো ও না জেনে বুঝেই অনেক কষ্ট দিয়ে ফেলেছে নীরবকে। নীরব তুলির চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ কান্না করিস না। তোর চোখে পানি দেখলে আমার বুকে রক্তক্ষরণ হয়। আমরা দুজনই কষ্ট পেয়েছি, তাই হিসাব শোধবোধ। আর তারপরও যদি বিয়েতে রাজি না হোস তাহলে আর কি করার, বিয়ের আগেই 2টা বাচ্চা ফুটিয়ে নিব। অ্যাটলিস্ট বাচ্চাটা নিয়ে তো বিয়েটা করবি আমাকে। চোখ টিপ মেরে নীরব বলে উঠল। তুলি লজ্জা পেয়ে নীরবের বুকে এক ঘা মারল। নীরব হেসে তুলিকে বুকে জড়িয়ে নিল। তুলি পরম আবেশে নীরবের বুকে চুপটি করে মুখ গুজে রাখল। এই বুকটা তার আজীবনের জন্য হতে যাচ্ছে ভেবেই বুকের মাঝে সূক্ষ্মভাবে সুখ অনুভূত হচ্ছে তুলির। দেখতে দেখতে তুলি আর নীরবের বিয়ের দিন ঘনিয়ে এলো। পুরো বাড়িতে খুশির আমেজ। রহমান সাহেবও এখন অনেকটা সুস্থ। আজকে নীরব আর তুলির গায়ে হলুদ। রায়না, রাকিব, নিপা, সুমি আর তুলির বান্ধবী সেতুও এসেছে ওদের বিয়ে উপলক্ষে। তুলি হলুদের প্রোগ্রামের জন্য লাল রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরেছে। রায়না তুলিকে সাজিয়ে দিচ্ছে। ঠোঁটে যেই লাল লিপস্টিক দিতে নিবে তুলি এক চিৎকারে বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, রায়না, না লাল লিপস্টিক দিস না প্লিজ। কেন রে? তোর শাড়ির কালার তো লাল, তো লাল লিপস্টিক না দিলে সুন্দর লাগবে না তো। সুন্দর লাগার লাগবে না, তুই একটা হালকা কালারের লিপস্টিক দিয়ে দে। আমার লাল কালারটা ঠিক ভালো লাগে না। রায়না তুলির কথায় ভেবাচেকা খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দিব না। তুই আগে বসো তো। বিয়ের টেনশনে পাগল টাগল হয়ে গেলি নাকি? তুলি ঢোক গিলে মনে মনে বলল, তুই জানবি কেমন করে? তোর আস্ত একটা খাটাস ভাই আমাকে হুমকি দিয়েছে যাতে লাল লিপস্টিক কখনো না দেই। বেটা যেই পরিমাণ খাটাস কামড় দিয়েই বসে নাকি কোনো বিশ্বাস নেই। রায়না তুলির ভাবনার মাঝেই ঝুঁকি মেরে বলল, কিরে কই হারিয়ে গেলি? ওহ, আমার ভাইয়ের চিন্তায় মশগুল বুঝি? তুলি চোখ পাকিয়ে বলে উঠল, আমার বই গেছে হুমম। হাসি ঠাট্টার মাঝেই তুলিকে রেডি করানো শেষ হলো। অতিমাত্রায় রূপবতী কন্যা যাকে বলে ঠিক তেমন লাগছে তুলিকে। চোখ ফিরানো দায় হয়ে যাবে যে কেউ দেখলে। রায়না উৎসুক হয়ে খোঁচা মেরে বলল, তুলি তোকে যা লাগছে না ভাই, তো আজকে নির্ঘাত কিছু হয়ে যাবে। রায়নার কথা শুনে তুলি লজ্জা পেয়ে চোখ রাঙালো। তুলিকে স্টেজে নিয়ে যাওয়া হলো। স্টেজে যেয়ে নীরবকে দেখে তুলি বাকশূন্য হয়ে গেল। ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে ছেলেটাকে। হলুদ কালারের পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে নীরবকে। বরাবরই সুন্দর লাগে লোকটাকে। ইস, আমার বরটা কি হ্যান্ডসাম, ভেবেই মুচকি হাসল তুলি। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। নীরব ফিসফিসিয়ে বলল, তোকে দেখে তো মন মাদকতায় ভরে গেছে। এত সুন্দর লাগছে আমার বউটাকে। একটা কাজ খুব ভালো করেছিস, ঠোঁটে লাল লিপস্টিক দিস নাই। না হয় বিয়ের আগেই কোনো অঘটন ঘটে যেত। বলেই নীরব গা কাঁপিয়ে হাসতে লাগল। তুলি নীরবের হাতে অনেক জোরে একটা চিমটি কাটল। অসভ্য ছেলে একটা, সবসময় লজ্জা দিবে। নীরব আহ করে আর্তনাদ করে উঠল। এত জোরে কেউ চিমটি কাটে? মনে হচ্ছে কোনো জঙ্গলি বিল্লি কামড় বসিয়েছে। তুলি মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ খুব ভালো তো। নিজে যা খুশি বলে লজ্জা দিবে, কিন্তু আমি একটু চিমটি কেটেছি তাই জঙ্গলি বিল্লির খেতাব পেয়ে গেলাম। বাহ, আপনার জুড়ি নেই। নীরব হেসে তুলির নাক টেনে দিল। মেয়েটা আসলেই একটা বাচ্চা। অল্পতেই লজ্জা পাবে, অল্পতেই কান্না জুড়ে দিবে, অল্পতেই হাসবে। এমন একটা বউয়েরই দরকার ছিল নীরবের। এত লক্ষ্মী একটা মেয়ে, এত কিউট একটি মেয়ে দেখলেই মন চায় গাল টেনে দেই। দুজন দুজনের সাথে খুনসুটি করে পুরোটা সময় কাটিয়ে দিল। পরদিন নীরব আর তুলির বিয়ের প্রোগ্রাম। আজ সালেহা বেগম আর রহমান সাহেব ভীষণ ব্যস্ত, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কারো যাতে আপ্যায়নে কমতি না পড়ে। পার্লার থেকে লোক এনে সাজানো হলো তুলিকে। লাল একটা ভারী কাজ করা শাড়ি পরেছে।
নীরব বেশি স্বাদ পছন্দ করে না, তাই হালকা স্বাদ দিয়েছে। কোনো অপসরি থেকে কম লাগছে না তুলিকে। নীরব সাদার মধ্যে একটা শেরওয়ানি পরেছে, দারুণ হ্যান্ডসাম লাগছে ওকে। দুজনের বিয়ের কাজ সম্পন্ন হলো খুব ভালোভাবে। বিয়ে বাড়িতে ওদের দুজনের প্রশংসায় পঞ্চমুখ সবাই। দুজনের জুটি খুব সুন্দর মানিয়েছে। সবাই মন ভরে দোয়া দিয়ে গেল। বিয়ের নিয়মকানুন শেষে সবাই তুলিকে নীরবের রুমে বসিয়ে দিয়ে গেল। এই রুমে আরো কতবার এসেছে, কিন্তু আজ অন্যরকম অনুভূতি হচ্ছে। আজ থেকে এই রুম আর এই রুমের মালিক দুটোই তুলির নিজের ভাবতেই এক অজানা ভালো লাগা মন ছুঁয়ে গেল। তুলি বসে বসে নীরবের অপেক্ষা করতে লাগল। অপেক্ষা অবসান করে নীরব রুমে এলো। এসেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তুলিকে বলল, এই সাজগোজ মুছে ফ্রেশ হয়ে আয়। এত ভারী জিনিস পরে কিভাবে আসিস এতক্ষণ? আমি কফি নিয়ে বারান্দায় আছি, ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসিস। তুলির সত্যি বলতে নিজেরও অনেক অস্বস্তি লাগছিল এই ভারী গয়না গাটি শাড়ি পরে থাকতে। নীরব বলাতে যেন প্রাণ ফিরে পেল। দম বন্ধ হয়ে আসছিল এইগুলো পরে। উঠে ফ্রেশ হতে যেতে নিলে নীরব পিছন থেকে বলে উঠে, তুলি একটা নীল শাড়ি পরিস। তুলি মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। একটা গাঢ় নীল শাড়ি পরে বের হয়ে এলো। নীরব হুট করে পিছনে তাকিয়ে থমকে গেল। তুলির চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, মুখে কোনো কৃত্রিমতার সাজ নেই, একদম ন্যাচারাল লাগছে, স্নিগ্ধ লাগছে খুব। মুগ্ধ চোখে তাকিয়ে আছে নীরব। ইশারায় তুলিকে বারান্দায় যেতে বলল। তুলি আলতো পায়ে বারান্দায় হেঁটে গেল। নে কফিটা খা, ধকল গেছে অনেক আজ সারাদিন, সতেজ লাগবে। নীরবের কথা শুনে তুলি কফি হাতে নিল। নীরব মুগ্ধ গলায় বলতে লাগল, জানিস তুলি, আমার জীবনে কখনো ভালোবাসা আসবে ভাবিওনি, কিন্তু তুই আমার জীবনে মাতাল হাওয়া এর মতো এলি। আমার জীবনটাকে মাদকতায় ভরিয়ে দিলি। তোর হাসির মাঝে আমি মাতাল হই, তোর লজ্জার মাঝে আমি মাতাল হই, তোর কান্নার মাঝে আমি মাতাল হই, তোর মাঝে আমি আজীবন মাতাল হতে চাই। দিবি কি আমায় সেই অধিকার? তুলি আলতো হেসে মাথা নাড়ল আর বলল, তুমি কিন্তু আমায় এখনো তুই বলছো নীরব ভাই। যতদিন তুই আমায় ভাই ডাকবি ততদিন আমি তুইই ডাকবো। আচ্ছা, চেষ্টা করব ভাই না ডাকার। আসলে অনেক দিনের অভ্যাস তো, তাই একটু টাইম লাগবে। কিন্তু তুমি আমাকে তুই বলবে না? আমারও তো অনেক দিনের অভ্যাস বল। তবে আমিও চেষ্টা করব তুই না বলার। কিন্তু সামলে উঠতে না পারলে সমস্যা আছে? তুলি হালকা হেসে মাথা নাড়ল, যার মানে আজীবন তুই ডাকলেও সমস্যা নেই। নীরব তুলিকে কাছে টেনে নিয়ে তুলির চুলে নাক ডুবালো। মাতাল করা ঘ্রাণ নীরবকে পাগল করে দিচ্ছে। নীরব কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, এই যে ম্যাডাম, আমি যে দিন দিন পাগলের খাতায় নাম লিখাচ্ছি দেখছেন না আপনি? তুলি মুচকি হেসে জবাব দিল, তা তো দেখতেই পাচ্ছি সাহেব। তো আমায় এখন এই পাগলকে ঠিক করার জন্য কি করতে হবে? একটু ভালোবাসা দিতে হবে। তুলি নীরবের কথা শুনে লজ্জায় মাথা নামালো। নীরব আবার বলে উঠল, কি হলো, দিবি না আমায় একটু ভালোবাসা? তুলি লজ্জায় মাথা নামিয়ে ইশারায় হ্যাঁ বোধক জবাব দিল। নীরব আর দেরি না করে হেঁচকা টানে তুলির কোমর জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি আবেশে নীরবের চুল খামছে ধরল। দুজন দুজনের ভালোবাসায় মত্ত হয়ে গেল। নিয়ে গেল উত্তাল ঢেউয়ের ভালোবাসার সাগরে, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। সমাপ্ত।